তো আমরা আর কি পড়তেছিলাম হচ্ছে প্লেট গার্ডার। দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো তোমাদের রিপোর্টের কি অবস্থা? রিপোর্টে কি কারো কোথাও কোনো প্রবলেম ফেস করেছি? স্যার, স্পেসিং কোনটার জন্য বের করব এটা একবার যদি একটু বলতেন। স্পেসিং কোনটার জন্য বের করবেন? আচ্ছা আচ্ছা, এখানে যেটা হয়েছে, এখানে আমাদের যেহেতু মানে কনসেন্ট্রেটেড লোড ছিল এট দ্য মিড পয়েন্টে শুধু একটা, তাই না? আমাদের এখানে যেই ল্যাব ম্যানুয়ালটা দেওয়া আছে সেটার জন্য। তো সেটার জন্য আমরা মেইনলি হচ্ছে শুধুমাত্র একটার জন্য বের করেছি। মানে হচ্ছে এন্ড স্ল্যাব থেকে আমাদের কতটুকু স্পেসিং দিয়ে ফার্স্ট ইন্টারমিডিয়েট স্টেফেনারটা দিয়েছি, দেন তারপরে বাকিগুলোর জন্য একটা স্পেসিং বের করেছি। তো এখন আমাদের যদি কনসেন্ট্রেটেড লোড এক জায়গায় না হয়ে ২ টা পজিশনে হয়, সে ফর সাপোজ আমাদের এখানে একটা কনসেন্ট্রেটেড লোড আর এখানে আরেকটা কনসেন্ট্রেটেড লোড। আমি যদি ধরে নিলাম এটা একটা কন্টিনিউয়াস। সো তখন কি করতে হবে? তখন আমাদের ১ম এ স্পেসিংটা বের করতে হবে ১ম ইন্টারমিডিয়েট স্টেফেনার জন্য। দেন বাকি ইন্টারমিডিয়েট স্টেফেনার গুলোর জন্য কতটুকু স্পেসিং সেই জিনিসটা বের করতে হবে। এটার জন্য একটা কেস। আমি বলেছিলাম শুধুমাত্র এইটা ক্যালকুলেট করলেই হবে। ঠিক আছে? যারা পুরোটা করেছেন দ্যাটস ওয়েল অ্যান্ড গুড। আর এর পরবর্তীতে যদি পুরোটা করতে চান তাহলে কি করবেন? যে এখানে তো আমাদের কি একটা মানে আমাদের এখানে কি একটা সাপোর্ট আছে। দ্যাট মিনস এই সাপোর্ট থেকে আমাদের আবার কতটুকু দূরে আমরা একটা স্টেফেনার দিচ্ছি সেটা বের করব। দ্যাট মিনস আমাদের এরকম একটা ভ্যালু আসবে। ঠিক আছে? এরপরে আবার স্টেফেনার গুলো যেগুলো দিব সেগুলো দেখাবে একটু বেশি দূরত্বে দেওয়া হবে। স্পেসিং গুলো একটু বেশি আসবে। সো এটার জন্য একটা কেস বের হবে, এটার জন্য আরেকটা কেস বের হবে। এরকম ২ টা কেস বের হবে। আর এই লাস্ট পোরশন যেটা, দ্যাট মিনস আমাদের এই লাস্টের যে এন্ড সাপোর্টটা রয়েছে, এই এন্ড সাপোর্ট থেকে যে এই সাইডে যে L/4 ডিসট্যান্স এইটা আর বের করা লাগবে না। কারণ এটা সিমেট্রিক্যালি আমরা এইটার অনুযায়ী ডিজাইন করে দিব। ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা। আর বাকি কি কারো কোথাও কোনো সমস্যা আছে? লাস্ট ল্যাব রিপোর্টে? আচ্ছা, আর হচ্ছে তোমাদের সবার যে সিপিটা নেওয়া হইছে, সিপিটাতে মানে অনেকের নাম্বার কিছুটা ডিডাক্ট হইছে। কারণ হচ্ছে অনেকেই দেখা গেছে যে মোমেন্টের চেক দেওয়া হইছে। চেক দিয়ে তারপরে লাস্টে লিখে দিছে যে মোমেন্ট নট ওকে। নট ওকে আসলে আপনার কোন সেকশনের জন্য ওকে আসে সেটা কি দেখানো দরকার ছিল না? আপনার ক্যালকুলেশন না দেখান কিন্তু এট লিস্ট তো বলে দেওয়া দরকার ছিল যে এরকম সেকশন চুজ করলে আমাদের মোমেন্টটা ওকে আসে। একটা স্টেটমেন্ট তো লেখার দরকার ছিল। তো এটার জন্য দেখা গেছে যে অনেকেরই ১ মার্ক করে কাটা গেছে। ঠিক আছে? আর বাকি যাদের ওকে আসছে ঠিক আছে। আর কেউ হচ্ছে একরকম সেকশন চুজ করেছে বাট তারা মোমেন্টে চেক দিছে ম্যানুয়ালটা দেখা। এরকম কাজ করাটা কিন্তু ঠিক হয় নাই। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা স্যার, হ্যাঁ, স্যার আমরা তো এতদিন নটকে আসলে নটকে রেখে দিয়েছি, ওটাকে তো ওকে করে দেখায়নি। এই জন্য সিপিতে আমরা কেউ নটকে কে ওভাবেই রেখে দিয়েছি, কেউ ওকে ওকে কোনটাতে আচ্ছা আসবে এটা সিপিতে তো কি আমরা। পর্যাপ্ত টাইম দেওয়া হয়েছিল? সিপিতে স্যার আমার ওটা তো যতটুকু আমরা মনে পড়ে ০.৫ বলছি ঘন্টা যে টাইম দেওয়া হয়েছিল। আচ্ছা, যতটুকু ক্যালকুলেশন করে নট ওকে আসছে আমি বলতেছি না যে আবার স্যার আমরা সবগুলো তো ওটা ক্যালকুলেশন বুঝতে ওকে পারি নাই হয়েছে বা স্যার। আমাকে দেখানোর জন্য। স্যার আমরা তো জাস্ট বুঝি নাই ওটা যে ওকে স্যার দেখাইতে আমরা হবে। তো বুঝি নাই ওটা যে ওকে পর্যন্ত না আমাকে দেখাইতে হবে স্যার। আমরা তো বুঝতে পারছিলাম যে নট ওকে, মানে ওই পর্যন্ত আমরা বুঝতে পারছি। তারপর আমরা যদি বুঝতে পারতাম যে ওকে এটা আমাদের করতে হবে সেক্ষেত্রে আমরা করে দিতাম স্যার। জি স্যার, না, আমরা তো চেক করে দেওয়া দিচ্ছি মানে স্যার, কি? আমরা তো চেক বুঝতে দেওয়া মানে পারি কি? না। যদি নট ওকে আসে এটা তো আমরা এর আগেও করে আসছি। যদি নট ওকে আসে তাহলে কি আমাদের কি স্যার যেই আমাদের হাতে সেকশনের জন্য পর্যাপ্ত ওকে সেটা পরিমাণ বলে সময় ছিল দিতে হবে স্যার। না? স্যার স্যার আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় ছিল, কিন্তু আমরা বুঝতে পারতেছিলাম না যে ওকে পর্যন্ত আমরা আনবো কি আচ্ছা, আনবো না। যদি বুঝতে না ঠিক আছে পারি, স্যার। আমি তো ক্লাস আগে শেষ করেছি। বুঝতে না পারলে তো আমাকে কি একটা ফোন দেওয়া যেত না? স্যার আমরা তো এতদিন নটকে আসলে নটকে রেখে দিয়েছিলাম, ওটাকে আর ওকে করে সিপিতে দেখায়নি, ওটা আমরা রিপোর্টে ওকে করে দেখাইছিলাম স্যার। এই জন্য আমরা সিপিতেও ভেবেছি যে আগে যেভাবে করেছি ওভাবে করব। এই জন্য এটা তো স্যার আমরা নট আমি ওকে আমি করে আর একদম দেখাইনি। ছোট্ট একটা পোরশন ক্যালকুলেশন করতে দিয়েছি জাস্ট এই জন্যই যে কারণ আমার কাছে মনে হয়েছিল যে তোমাদের সবার সেকশন গুলো দেখে যে অনেকের হয়তোবা নট ওকে আসবে। এজন্য আমি জাস্ট ১ম পোরশনটুকু দিয়েছি। যে আসলে দেখার জন্য যে আসলে কার নট ওকে আসে।
আচ্ছা অসুবিধা নাই, নেক্সট আরেকটা সিপি হবে, ওইটাতে ভালো করার চেষ্টা করি। তারপর এটাতে যে সবার একদম খুব বেশি খারাপ হয়েছে সেটা না। কারো কারো ক্যালকুলেশনে ভুল হয়েছে, তাদের তো হিসাব আলাদা। আর যাদের দেখা গেছে যে মানে সবকিছু ঠিক আছে বাট নট ওকে স্টেটমেন্ট পর্যন্ত রেখে দিয়েছে, ওকে স্টেটমেন্টটা দেয় নাই যে কোন সেকশনের জন্য ওকে আসবে, তারা মেবি ৮ ৮.৫ করে পাইছে। ঠিক আছে, মানে 80% এর মতো মার্কস আমি তাদেরকে দিয়ে দিছি, বাকি ক্যালকুলেশন গুলো ঠিক থাকলে। আর কয়েকজন মেবি ক্লাস লেকচার ফলো করতেছে না, তো তাদের দেখলাম যে ক্লাস লেকচার ফলো করতেছে না, এটা খুব ইজিলি বোঝা গেছে এইভাবে যে তারা যখন ওই যে আমরা যখন মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশনটা করছি তারা ম্যানুয়াল এটা দিয়েই করছে, বাট আমরা ক্লাসে কিন্তু বলে দিয়েছিলাম যে মোমেন্ট অফ ইনার্শিয়া ম্যানুয়ালটা একটু ভুল আছে, আমাদেরকে ওইটাকে একটু চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, আর রিপোর্টে তাহলে কারো কোথাও কোনো সমস্যা নাই, তাই তো? কনসেন্ট্রেটেড লোডের আগ পর্যন্ত স্যার স্পেসিং একটা থাকবে, আর পরে আরেকটা স্পেসিং হবে না স্যার? হ্যাঁ, এরপরে স্পেসিং আবার ডিফারেন্ট আসবে, কারণ কি? কারণ এখানে হচ্ছে তো তাহলে এতটুকু 3টে হওয়ার পর্যন্ত কথা না? হচ্ছে আমাদের একরকম, কারণ কি আমাদের পুরোটা কিন্তু সিমেট্রিক না, এই জন্যই আমাদের আলাদা আলাদা করে ক্যালকুলেট করতে হচ্ছে। আমাদের এই পোর্শনে সিমেট্রিক কোন পোর্শনটুকু, এই লাস্টের এন্ডের পোর্শনটুকু সিমেট্রিক, এটাই আমি একটু আগে বলেছি। সো এই জন্য এই পোর্শনটা ক্যালকুলেট না করলেও চলবে। তারপরে আমি ক্লাসের মধ্যে বলে দিয়েছিলাম যে আপনাদের যদি ওয়ার্কলোড বেশি হয়ে যায় আপনারা শুধু এতটুকু করলেও চলবে। ঠিক আছে, তারপর আমি যতটুকু শুনেছি যে সবাই মনে হয় এতটুকু পর্যন্ত করে দিয়েছে, তাই না? এতটুকু পর্যন্ত করলে তো খুবই ভালো। তাহলে কি আমরা আমাদের আজকের নেক্সট লেকচার শুরু করব, কারো যদি কোথাও কোনো সমস্যা না থাকে? আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করতেছি আমাদের নেক্সট লেকচার। তো আজকে হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট যে স্টিফেনার আছে, আমরা তো স্পেসিং কিরকম দিতেছি সেগুলো তো চুজ করেই ফেলেছি এতটুকু পর্যন্ত, তাই না? যে স্টিফেনার গুলা যে প্রথমটা বসাবো 36 ইঞ্চি পরে, এর পরবর্তী কি 4টা গ্যাপে হচ্ছে আমার 3টে স্টিফেনার বসাবো, সেটা হচ্ছে 81 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে, তাই না? এখন আমার কথা হচ্ছে এই যে স্টিফেনার গুলা যে বসাবো, আমাদের কিন্তু এখন পর্যন্ত স্টিফেনার গুলা সাইজ আমরা বের করিনি যে কিরকম সাইজের স্টিফেনার বসাবো, স্টিফেনার গুলা ওয়াইড কিরকম আসবে, স্টিফেনার গুলোর লেন্থ কিরকম আসবে, ঠিক আছে, মানে হাইট কিরকম আসবে, এই জিনিসগুলো এখন আমরা বের করি নাই। সো এখন আমাদের কাজ হচ্ছে এই ইন্টারমিডিয়েট যে স্টিফেনার গুলা বসাচ্ছি, এই স্টিফেনার গুলার সাইজ বের করে, দ্যাট মিনস এগুলার ওয়াইড কত, এগুলার হাইট কত, এগুলার থিকনেস কত, এই জিনিসগুলো এখন আমাদের বের করতে হবে। ঠিক আছে, সো আমরা হচ্ছে মেইনলি আজকের ক্লাসে আমরা এই ইন্টারমিডিয়েট স্টিফেনার আর এই বিয়ারিং স্টিফেনার, এই দুইটা টাইপের যে স্টিফেনার আছে আমরা পড়েছি, এই দুইটা টাইপের স্টিফেনার সাইজ নিয়ে মেইনলি কাজ করব, এটা হচ্ছে আজকের ক্লাস। তো প্রথমে আমরা দেখি যে এখানে কি বলেছে, দ্য ফার্স্ট স্টিফেনার প্লেসড এট 36 ইঞ্চিস। আচ্ছা, ফার্স্ট স্টিফেনারটা কোথায় বসানো হয়েছে? 36 ইঞ্চি পরে, সেই কথাটা এখানে বলা হয়েছে। ডিফাইন্স দ্য লেফট বাউন্ডারি অফ দ্য ফার্স্ট টেনশন ফিল্ড প্যানেল। কারণ হচ্ছে আমরা বলেছিলাম কি, এই যে ফার্স্ট টেনশন ফিল্ড প্যানেলের লেফট বাউন্ডারিতে this stiffener must therefore be proportion to satisfy the requirement of AISC G3.3। আচ্ছা, AISC এর G3.3 দেখে দেখে কিন্তু আমরা এই জিনিসটা ডিজাইন করেছিলাম। এখন বলতেছে যে টু ডিটারমাইন এ ট্রায়াল ওয়েডথ অফ অল স্টিফেনার কনসিডার দ্য অ্যাভেলেবল স্পেস। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যে ট্রায়াল ওয়াইডটা বের করব স্টিফেনার, সেটার জন্য আমাদের কতটুকু স্পেস আছে অ্যাভেলেবল সেটা আমাদের মানে সেটা ধরে আমরা মেইনলি ওয়াইডটা ডিটারমাইন করব। The maximum possible width is BF. BF বলতে আমরা কি বুঝি? ফ্লেঞ্জের যেই ওয়াইড, আমাদের ফ্লেঞ্জের যে ওয়াইডটা সেটা, আর TW দিয়ে কি বুঝি? ওয়েবের যেই থিকনেস। সো আমরা যদি জিনিসটাকে একটু ড্র করি, আচ্ছা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেকশনটা। সো এখন হচ্ছে আমাদের এখানে আমরা সাইড থেকে দেখতেছি, এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে আমরা যে ইন্টারমিডিয়েট স্টিফেনার গুলো বসাবো কিরকম আসলে কিরকম ওয়াইড আসবে, ঠিক আছে? তো এখন আমাদের ম্যাক্সিমাম স্পেস বের করার জন্য আমরা প্রথমেই জানি কি, আমরা প্রথমেই জানি হচ্ছে এইখান থেকে এতটুকু পর্যন্ত কি
বিএফ জানি না, বিএফ এর ভ্যালুটা কি আমরা এর আগে ক্যালকুলেট করে চেক দিয়ে দেখে আসছি না? সো আমরা এখানে বিএফ এর ভ্যালুটা বসাবো। আর টিডব্লিউ দিয়ে কি বোঝাচ্ছে? এই যে ওয়েভটা আছে এই ওয়েভের থিকনেসও কিন্তু আমরা বের করে আসছি। সো বিএফ মাইনাস টিডব্লিউ ডিভাইড বাই 2 2 দেওয়ার মেইন রিজন কি? কারণ হচ্ছে আমাদের স্টিফেনারগুলো আমরা জানি কি আমরা দুই সাইডে বসাই, তাই না? স্টিফেনারগুলো দুইটা সাইডে বসাই, ঠিক আছে? তো এখন দেখা যাচ্ছে যে এই ভ্যালুটা আসতেছে 8.84 ইঞ্চি, ঠিক আছে? 8.84 ইঞ্চি। সো এখন 8.84 ইঞ্চি আসলে আমরা কিভাবে কেন ট্রাই ধরতেছি, ট্রায়াল সেকশন 4 ইঞ্চি ধরতেছি? সে ফর সাপোজ আমরা ধরে নিলাম এই 4 ইঞ্চি আসলে কি বোঝাচ্ছে? এই 4 ইঞ্চি দিয়ে বোঝাচ্ছে আমাদের এই এক সাইডের যে ওয়াইডটা সেটা হচ্ছে 4 ইঞ্চি, এটা হচ্ছে 4 ইঞ্চি। একইভাবে এই সাইডেও কাছে কত? 4 ইঞ্চি। এখন আমরা আমাদেরকে বলতেছে টোটাল আসবে 8.84 ইঞ্চি। এখন আমি যদি 4 ইঞ্চি না ধরে আমি ধরতে পারি কত? 4.5 ইঞ্চি। ধরলাম আমি এই সাইডে 4.5 এই সাইডে 4.5, তাহলে তখন কত চলে আসে? আমাদের এই ভ্যালুটা তখন কত চলে আসে? 9। 9 বাট চলে আসে। আমাদের ম্যাক্সিমাম পসিবল ভ্যালু এই যে বলে দিয়েছে ম্যাক্সিমাম পসিবল ওয়াইড, ম্যাক্সিমাম ওয়াইড হইতে পারবে 8.84। সো অবশ্যই আমাদের এমন একটা ভ্যালু ধরতে হবে যাতে আমাদের এই 8.84 টাকে এক্সিড না করে। এই জন্য আমরা 4 ধরেছি, আমরা 4.5 ধরতে পারবো না, ঠিক আছে? তো এখন হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে হবে যে থিকনেস। আমরা যেহেতু বিটা ধরে নিয়েছি, বিটা কিভাবে ধরেছি? বি এর এই ভ্যালুটা কিভাবে মানে ফিগারের কোনটা বুঝতে পারছি সবাই? দ্যাট মিন্স আমাদের একটা সাইডে যে ওয়াইডটা সেটা হচ্ছে 4 ইঞ্চি, ঠিক আছে? এখন আমাদের এইখান থেকে এই যে আমাদের যে 3.28 আমরা যদি পেজ 64 এ চলে যাই, এটা এই ইকুয়েশনটা আসতেছে মেইনলি পেজ 64 থেকে। আমরা 64 নম্বরে পেজে একটু চলে যাই। আচ্ছা 64 পেজে বলা হয়েছে যে উইথ এ টেনশন ফিল্ড, আচ্ছা আর হচ্ছে এখানে উইদাউট এ টেনশন ফিল্ড রিকোয়ারমেন্টস ফর দ্য ইন্টারমিডিয়েট স্টেফেনার। ইন্টারমিডিয়েট স্টেফেনার জন্য যে রিকোয়ারমেন্টটা আছে, এখন এখানে দুইটা কেস থাকতে পারে, উইদাউট এ টেনশন ফিল্ড আর এটা হচ্ছে উইথ এ টেনশন ফিল্ড। আমরা দুইটা নিয়ে মেইনলি চেক করব। তো উইথ এ টেনশন ফিল্ডে কি বলা হয়েছে? দ্য রিকোয়ারমেন্টস ফর স্টেফেনার বলা হয়েছে the requirements for stiffener when a tension field is not present are given in AISC G2.2 আচ্ছা the required moment of inertia of a pair of stiffener। কেন পেয়ার বলা হয়েছে? কারণ কি স্টিফেনার গুলো কি দুই সাইডে ইউজ করা হচ্ছে, এইজন্যই বলা হয়েছে পেয়ার of stiffener about an axis through the wave is আচ্ছা IST অবশ্যই ভ্যালুটা বড় হতে হবে BTW এর কিউব টাইমস J। এখানে যেটা কি বি কি টিডব্লিউ কি সবকিছু আমি এক্সপ্লেইন করব। যেটা হচ্ছে যেটা আমরা ক্যালকুলেট করতে পারবো এই ইকুয়েশন দিয়ে। এই ইকুয়েশনে দেখেন আমরা এ এর ভ্যালু জেনে আসছি, এইচ এর ভ্যালু জানি, সবকিছু আমরা জানি। সো ভ্যালুগুলো বসালে আমরা যেটা পেয়ে যাব। এখন টিডব্লিউ কি ওয়েভের যে থিকনেস সেই ভ্যালুটাও কিন্তু আমরা অলরেডি জানি। এখন বি ভ্যালুটা কি? বি দ্বারা বোঝাচ্ছে যে আমাদের বলা হয়েছে কি স্মলার অফ এ এন্ড এইচ। দ্যাট মিন্স বি কে আমরা লিখতে পারি minimum of a comma h। that means আমরা a এর ভ্যালু বসাবো এখানে আর h এর ভ্যালু বসাবো। এই দুইটা ভ্যালুর মধ্যে যেই ভ্যালুটা মিনিমাম আসবে, সব থেকে কম ছোট থাকবে, সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের b। বুঝতে পারছি এটা? স্যার এই পার্টটা সবাই একটু বলুন। আচ্ছা এই পার্টটা কিছুই না। সে ফর সাপোজ আমাদের a এর ভ্যালু ছিল, সে ফর সাপোজ ধরে নিলাম 36 আর h ধরে নিলাম সে ফর সাপোজ 62। এখন বলা হয়েছে আমাদের b এর ভ্যালুটা এখানে যে b বলতে কি ডিনোট করেছে? স্মলার অফ a and h। দ্যাট মিন্স এখন দেখেন দ্যাট মিন্স আমাদের মিনিমাম অফ a and h, a আর h এই দুইটা ভ্যালু তো আমরা জানি। a এর ভ্যালু যদি 36 হয়, h এর ভ্যালু যদি 62 হয়, এই দুইটা ভ্যালুর মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা? স্যার এর ভ্যালু 36, তাই না? সো এই 36 টাই বসবে এই b এর ভ্যালুর জায়গায়। যদি এই ভ্যালুটা 62 না হয়, এই ভ্যালুটা যদি আসতো আমার 21, তাহলে এই b এর ভ্যালুতে বসতো কোনটা? এই 21 ভ্যালুটাই তখন b এর ভ্যালু হিসেবে বসতো।
বুঝা গেছে বিষয়টা? দ্যাট মিনস এই দুইটা ভ্যালুর মধ্যে যেই ভ্যালুটা সব থেকে ছোট আসবে সেই ভ্যালুটাকে আমরা বি এর ভ্যালু হিসেবে কাউন্ট ডাউন করব। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমরা যখন উইদাউট এ টেনশন ফিল্ড, এরপরে হচ্ছে উইথ এ টেনশন ফিল্ড। এখানে কি বলা হয়েছে, দ্য রিকোয়ারমেন্টস ফর স্টেফেনর ওয়্যার টেনশন ফিল্ড অ্যাকশন ইজ ইউজড are given in AISC G3.3. The first requirement is for the proportion of the stiffener. আচ্ছা, এখানে বলা হয়েছে যে আমরা B/T, আমরা কি বিটা কি একটু আগে ক্যালকুলেট করেছি না? বিটা আমরা বিটা ধরে নিয়েছি না, ট্রাই দিয়েছি না 4 ইঞ্চি ধরে, সেই বিটাই হচ্ছে আমাদের এই ইন্টারমিডিয়েট স্টিফেনের যে বিটা ধরেছি সেই B/T ST, সেই ভ্যালুটা অবশ্যই এই ভ্যালু থেকে ছোট আসবে বা তার সমান আসবে। এখন ই এর ভ্যালু আমরা একটু আগে জেনেছি। FYST ভ্যালুটা কি বোঝাচ্ছে? ইয়ার ডিস্টেন্স অফ দা স্টেফেনার। FYST এর ভ্যালুটাও আমরা অলরেডি নোন। দ্যাট মিন্স আমরা এই ইকুয়েশন থেকে সহজেই টি এর ভ্যালু, দ্যাট মিন্স আমাদের যে ইন্টারমিডিয়েট স্টেফেনার যে থিকনেস, সেই থিকনেসের ভ্যালুটা ইজিলি বের করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে বলা হয়েছে কি, এরপরে বলা হয়েছে যে দ্য সেকেন্ড রিকোয়ারমেন্ট ইজ ফর দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য স্টেফেনার অর পেয়ার অফ স্টেফেনার। আচ্ছা, এরপরে এটা হচ্ছে আমাদের ফার্স্ট চেক। এরপরে সেকেন্ড চেক দিতে বলেছে কি আমাদের সেকেন্ড যে রিকোয়ারমেন্টটা দেখতে হবে সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া একটা চেক দিতে হবে। সেই চেকটা হচ্ছে এই ইকুয়েশন দেখে আমরা একটা চেক দিব, যেখানে অবশ্যই আইএসটি এর মান, আইএসটি এর মান হচ্ছে এই যে এটা এখানে আইএসটি, তো আইএসটি এর মানটা অবশ্যই বড় আসতে হবে কিসের তুলনায়? এই ভ্যালুটা তুলনায়। এই ভ্যালুটা কি রাইট হ্যান্ড সাইডের IST1। এই IST1 দিয়ে বোঝাচ্ছে যে রিকোয়ার্ড মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাজ ক্যালকুলেটেড ফর দ্য নো টেনশন ফিল্ড কেস। দ্যাট মিন্স যেখানে কোনো টেনশন ফিল্ড কেস, মানে কোনো টেনশন ফিল্ড নাই, সেটার জন্য IST এর যে ভ্যালুটা সেটা হচ্ছে IST1 দিয়ে আমরা ডিনোট করতেছি। IST2 কি? IST2 বের করার জন্য এখানে বলা হয়েছে মোমেন্ট অফ ইনার্শিয়া required to develop the buckling plus post buckling shear strength. That means এখানে IST2 দিয়ে আমরা মেইনলি বুঝাচ্ছি বাকলিং আর পোস্ট বাকলিং এর কেসের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন এই ভ্যালুটাকে বের করার জন্য এরকম একটা ইকুয়েশন অলরেডি দেওয়া আছে। ঠিক আছে? এখন এই ইকুয়েশনে আমাদের মেইন প্রবলেম হচ্ছে এই PST ভ্যালুটা বের করা। এখন PST ভ্যালুটা কি বলা হয়েছে? PST ভ্যালু বলা হয়েছে যে ম্যাক্সিমাম অফ FYW আর FYST, 1। দ্যাট মিন্স এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আসবে, সে ফর সাপোজ এই ভ্যালুটা যদি আসে 0.7 আর এই ভ্যালুটা তো আছে 1, তাই না? এই দুইটার মধ্যে আমি কোন ভ্যালুটা নিব তখন? 1 নিব, কারণ বলে দেওয়া আছে ম্যাক্সিমাম। দ্যাট মিন্স তখন আমাদের 1 নিয়ে কাজ করতে হবে। এখন কথা হচ্ছে FYW ভ্যালুটা কি? FYW ভ্যালুটা হচ্ছে এই যে আমরা একটু আগে FCR যেটা ক্যালকুলেট করে আসছি, YW দ্বারা বোঝাচ্ছে yield stress of the girder wave. দ্যাট মিন্স আমরা একটু আগে যে এর আগের ক্লাসে, লাস্ট ক্লাসে যে FCR এর যে ভ্যালুটা বের করে আসছি সেটাই হচ্ছে FYW হিসেবে এখানে কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এটা ক্যালকুলেশন করে আরো ডিটেইলস দেখতে পারবো। এখন কথা হচ্ছে আমাদের তাহলে IST1 IST2 এই জিনিসগুলো পেয়ে গিয়েছি। এখন VR VC1 VC2 এই তিনটা জিনিস আমরা জানি না। VR দ্বারা কি বোঝাচ্ছে? VR দ্বারা বোঝাচ্ছে এখানে যে দ্য লার্জার অফ দ্য রিকোয়ার্ড শিয়ার স্ট্রেংথ। ঠিক আছে? যেটা হচ্ছে VU ফর দ্য LRFD মেথডের জন্য আর VA ফর ASD। আমরা LRFD মেথড করতেছি, আমাদের VU যে ভ্যালুটা পেয়েছি সেটাই হচ্ছে VR। আর আমাদের ভিউটা কিভাবে পাচ্ছি? আমরা যে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট যে ডায়াগ্রাম এঁকেছিলাম, সেই শিয়ার ফোর্স ডায়াগ্রামের যে ম্যাক্সিমাম যেই ভ্যালু ভি এর ভ্যালুটা ছিল সেটাই হচ্ছে আমাদের ভিউ, আর সেটাই হচ্ছে আমাদের এখানকার ভিআর এর সমতুল্য। ঠিক আছে? এরপরে আমাদের দরকার VC1 আর VC2। স্যার এটা একটু আরেকবার বললে ভালো হতো। কি ভিআর এর ভ্যালুটা? ভিআর এর ভ্যালুটা আমরা কি LRFD মেথডে আমরা হচ্ছে ভিউ এর মান ক্যালকুলেট করেছি। ভিউ এর মান কোনটা ছিল? আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামে ম্যাক্সিমাম শিয়ারের যে ভ্যালুটা পেয়েছিলাম সেই ভ্যালুটাই কিন্তু আমাদের ভিইউ হিসেবে এর আগের ক্লাসেও ইউজ করেছিলাম, তাই না? সো সেটাই হচ্ছে আমাদের এখানকার ভিআর। বুঝতে পেরেছি? স্যার ভিইউ আর ভিআর এর ভ্যালু সেম হবে? হ্যাঁ, ভিইউ আর ভিআর এখানে সেম জিনিসই বোঝাচ্ছে। LRFD এর জন্য আমরা যেটা ভিইউ তে রিপ্রেজেন্ট করেছি সেটাই হচ্ছে এখানকার ভিআর। দ্যাট মিন্স আমাদের লার্জার যেই শিয়ার লার্জার যে মানে ভি এর ভ্যালুটা পাচ্ছি শিয়ারের, সেটাই হচ্ছে আমাদের ভিআর।
ঠিক আছে, লার্জের ভ্যালুটা আমরা পেয়েছিলাম কোথায়, আমাদের যে সাপোর্ট কন্ডিশনে সেই ভ্যালুটাই কিন্তু সব থেকে লার্জার ছিল শিয়ারের ভ্যালুটা। এরপরে হচ্ছে VC1, VC1 হচ্ছে দ্য স্মলার অফ দ্য অ্যাভেলেবল শিয়ার স্ট্রেংথ, দ্যাট মিনস আমাদের হচ্ছে সব থেকে স্মলার ভ্যালুটা ইন দ্য অ্যাডজেসেন্ট প্যানেল ক্যালকুলেটেড উইথ নো টেনশন ফিল্ড অ্যাকশন। আচ্ছা, এখানে যখন নো টেনশন ফিল্ড অ্যাকশন, এখানে কোন রকমের টেনশন ফিল্ডের ইয়া থাকবে না, ইনফ্লুয়েন্স থাকবে না, তখন হচ্ছে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে VC1। এই ক্যালকুলেশন গুলো আমরা আরো পরবর্তীতে দেখবো, ঠিক আছে, যে কিভাবে ক্যালকুলেট করতেছে। সো আর হচ্ছে VC2, VC2 বলা হয়েছে যে এখানে সেম জিনিসই, বাট এখানে আমরা টেনশন ফিল্ড অ্যাকশনটাকে কাউন্ট ডাউন করতেছি, ঠিক আছে। সো এখন আমরা এতটুকু হচ্ছে আমরা গাইডলাইনটা পড়লাম, যে গাইডলাইনে কি কি রিকোয়ারমেন্ট বলে দেওয়া হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেফেনার ক্যালকুলেট করার জন্য। এখন আমরা আমাদের ম্যাথের ক্যালকুলেশনে চলে যাব এক্সাম্পলের। তো এখান থেকে আমরা দেখবো যে আসলে কিভাবে করা হচ্ছে। সো আমি এই ইকুয়েশনটা আমি আপনাদের একটু আগে দেখিয়েছি, তাই না, যে আমরা হচ্ছে মিনিমাম কতটুকু থিকনেস সেইটা বের করার জন্য আমরা মেইনলি এই ইকুয়েশনটা ইউজ করি, যে আমাদের যেই ইন্টারমিডিয়েট স্টেফেনারটা ইউজ করতেছি সেটা থিকনেস জানার জন্য। দেখ কারণ কি, কারণ হচ্ছে আমাদের বি এর ভ্যালু নোন, ইও জানি, FYST এর ভ্যালুও জানি 36। সো এই সবগুলো মান যদি আমরা বসাই তাহলে দেখেন আমাদের টি এর একটা মান পেয়ে যাব। বি এর ভ্যালু কত বসাবো, এই যে আমরা যেটা বি ধরেছি ট্রাই দিয়ে সেই ভ্যালুটা বসাবো। দেখবো এখানে টি এর মানটা অবশ্যই বলা হচ্ছে কি, এই ইকুয়েশন থেকে যদি সলভ করি দেখা যাচ্ছে যে টি এর মানটা অবশ্যই 0.252 এর সমান বা তার থেকে বড় হইতে হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমরা তাহলে বুঝতেছি যে টি এর মানটা 0.252 এর ছোট হইতে পারবে না, এটার সমানও ধরতে পারি অথবা এটার থেকে বেশি বড়ও ধরতে পারি, ঠিক আছে। এরপরে কি বলেছে, যে এরপরে এই ইকুয়েশনটা আমরা এর আগে দেখে আসছি, মোমেন্ট অফ ইনার্শিয়া যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা থেকে আমরা হচ্ছে ফার্স্টে জে এর একটা ভ্যালু বের করব আমাদের। কারণ কি, আমরা দেখে আসছি যে এই যে IST1 দ্যাট মিন্স মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য ফর দ্য নো টেনশন ফিল্ড কেসের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা IST1 ছিল সেটা বের করার জন্য আমাদের এরকম একটা ফর্মুলা যেটা আছে। সো যেটা বের করার জন্য আমাদের এই ফর্মুলাটা ইউজ করা হচ্ছে। এই ফর্মুলায় আমরা এ এর মানটাও জানি, ঠিক আছে, আমরা এ এর মানটাও জানি, এইচ এর মানও জানি, তাই না। সো আমরা এখান থেকে খুব ইজিলি বের করতে পারবো। আর এখানে এ এর মানটা কত ধরবো কেউ বলতে পারবেন? আমরা একটু আগে দেখে আসছি যে এ এর মান কিন্তু দুই জায়গায় দুই রকম ছিল, একটা হচ্ছে 36 আর হচ্ছে 81 ইঞ্চি, তাই না? কি সবাই একটু খেয়াল করছি নাকি? আমরা লাস্ট ক্লাসে কিন্তু এর দুই রকমের জন্য পেয়েছিলাম, একটা হচ্ছে 36 আর হচ্ছে 81 ইঞ্চি। তো 36 কোন কেসের জন্য পেয়েছিলাম আর 81 কোন কেসের জন্য পেয়েছিলাম, কেউ কি বলতে পারবো? টেনশন ইফেক্ট সহ হচ্ছে 81। যখন কোনো টেনশন ফিল্ড অ্যাকশন আমরা ধরে নিয়েছিলাম যে এই যে কোনো টেনশন ফিল্ড অ্যাকশন নাই, তখন আমরা পেয়েছিলাম কি 36, তাই না? আর যখন টেনশন ফিল্ড অ্যাকশন আছে তখন পেয়েছিলাম কত 81, তাই তো। এখন কথা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা ইউজ করতেছি কিসের জন্য, IST1 বের করার জন্য। IST1 দ্বারা কি বোঝাচ্ছে, বলা হয়েছে দ্য রিকোয়ার্ড মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেটেড ফর নো টেনশন ফিল্ড কেস। দ্যাট মিন্স নো টেনশন ফিল্ড কেসের জন্য কিন্তু IST1 বের করা হচ্ছে। দ্যাট মিন্স আমার জে এর ভ্যালুতে আমি যে এ এর ভ্যালুটা বসাবো, যে ক্যালকুলেট করার জন্য, সেই এ এর ভ্যালুটা কোন কেসের জন্য বসাবো? নো টেনশন ফিল্ডের জন্য নো টেনশন ফিল্ডের জন্য। তার মানে এর ভ্যালুটা আসবে 36। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, সো আমরা এখানে এর ভ্যালুটা বসাবো, এইচ হচ্ছে আমাদের যে ওয়েভের যে হাইটটা ছিল সেই ভ্যালুটা বসাবো। সো ভ্যালুটা অবশ্যই 0.5 এর সমান বা তার থেকে বড় হইতে হবে, ঠিক আছে। যদি ছোট চলে আসে তাহলে কি করতে হবে? নরমালি ছোট আসবে না, কারণ এর আগে আমরা সবকিছু চেক দিয়ে আসছি, ঠিক আছে। যদি ছোট আসে তাহলে আমরা 0.5 ধরবো। তো এখন আমাদের ভ্যালুটা 0.5 অপেক্ষা বড় আসছে। এখন আমাদের তাহলে যে ভ্যালুটা পেয়ে গিয়েছি, আমরা টি এর ভ্যালুটাও জানি, TW ওয়েভের যে থিকনেস সেই ভ্যালুটা। আর কি দরকার, আর হচ্ছে বি এর ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করা হয়? আমরা একটু আগে দেখেছি বি এর ভ্যালুটা আমরা কি মিনিমাম অফ এ আর এইচ। আমাদের এই ক্ষেত্রে এ এর ভ্যালু কত ছিল 36 আর এইচ এর ভ্যালু কত 62। দ্যাট মিন্স মিনিমাম অফ 36 আর 62, এই দুইটার মধ্যে মিনিমাম ভ্যালুটা নিতে হবে। এখন মিনিমাম তাহলে ভ্যালুটা কত এই দুইটার মধ্যে? 36। কিন্তু এখানে কত লেখা আছে? 62। তাহলে কি এটা ঠিক করতে হবে নাকি এটা ঠিক আছে? ঠিক করতে হবে স্যার। অবশ্যই ঠিক করতে হবে। এই জায়গাটায় আসবে ভ্যালুটা 36। আমাদের গাইডলাইনটা আমরা ফলো করব, ঠিক আছে। ম্যানুয়ালের এই জায়গাটা আমরা একটু ঠিক করে নিব। সবাই একটু ভালোভাবে খেয়াল করি।
পরবর্তীতে রিপোর্টে যাতে এরকম ভুল না হয়। আচ্ছা, এই দুইটা ভ্যালুর মধ্যে আমরা মিনিমাম ভ্যালুটা নিব, এই জন্যই 36 নিয়েছি। এখন হচ্ছে আমরা ওয়েবের যে থিকনেস, আমাদের জন্য ওয়েবের থিকনেস কত ছিল? 5/16 ছিল না? সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি। আর j এর ভ্যালুটা তো আমরা এখানে ক্যালকুলেট করেই আসছি, যে 5.415 এই ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি। সো এরপরে ফাইনালি ক্যালকুলেট করে এখানে ভ্যালুটাতেও একটু মডিফিকেশন আসবে, যেহেতু আমাদের এখানে 62 না 36 বসতেছে। এরপরে IST1 এর ভ্যালুটা পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের IST2 এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। IST2 টা ক্যালকুলেট করার জন্য আমাদের এরকম একটা ইকুয়েশন আমরা একটু আগে দেখে আসছি আমাদের গাইডলাইন অনুযায়ী, তাই না? 64 নাম্বার পেজে। সো এই ইকুয়েশনে আচ্ছা একটু আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এই ইকুয়েশনটা আমরা হচ্ছে কিছুই না, আমরা যে একটু আগে দেখে আসছি আমাদের যে গাইডলাইনটা, সেই গাইডলাইন থেকে ইকুয়েশনটা নেওয়া। তো এখন কথা হচ্ছে আমি বলেছিলাম কি, এই রো এসটি এর ভ্যালুটা, দ্যাট মিন্স পিএসটি আর কি, যেটাকে বলেছিলাম। সো পিএসটি এর ভ্যালুটা এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম অফ FYW আর হচ্ছে FYST। FYST ভ্যালু কত ছিল আমাদের স্টিলের জন্য? এখানে 36, তাই না? FYW ভ্যালুটা আমরা পাবো হচ্ছে পেজ নাম্বার 73 তে। পেজ 73 তে যদি আমরা চলে যাই তাহলে আমরা FYW এর ভ্যালুটা দেখতে পাবো। আচ্ছা, FY এর ভ্যালুটা, FYW হচ্ছে FCR এর যে ভ্যালুটা নিয়েছি সেটা। পেজ 73 তে যদি চলে যাই আমরা, পেজ 73 তে দেখি আমরা এখানে বলা হয়েছে কি FCR ইকুয়াল টু 36। ঠিক আছে? কারণ কি? কারণ দেখা গেছে যে FCR এর যে ভ্যালুটা এখানে পাইছে সেই ভ্যালুটা FY অপেক্ষা বড় আসছে। কারণ আমাদের গাইডলাইনে বলে দেওয়া ছিল FY অপেক্ষা ছোট আসবে। যেহেতু ছোট আসে নাই সেজন্যই FY এর সমান ধরে নিয়েছে। এইজন্যই কিন্তু 36 আসছে। যদি এখানে ছোট ভ্যালু আসতো, 36 না এসে যদি এখানে ছোট কোনো ভ্যালু আসতো তাহলে FCR এর ভ্যালুটা কিন্তু 36 আসতো না। দেখা যেত যে ছোট ভ্যালুটাই আসতো, সে ফর সাপোজ 30 বা 25 এরকম কোনো ভ্যালু আসতো, তখন FYW এর ভ্যালুটা এইখানে FCR এর যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাই নিব। যেহেতু আমাদের এই কেসে 36 আসছে, দ্যাট মিন্স FYW এর ভ্যালুটাও আমাদের 36। সো এখানে FYW এর ভ্যালুটাও 36 বসানো হয়েছে। ঠিক আছে? আর এখানে ই না, সেটা হচ্ছে FYST। সো FYST এর ভ্যালু ছিল হচ্ছে 36। সো এই দুইটা যদি আমরা ভাগ করি 36 ডিভাইড বাই 36, দ্যাট মিন্স 1 আর 1। সো এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? 1। ঠিক আছে? যদি এমন হইতো উপরের ভ্যালুটা যদি আমার 36 না হয়ে যদি ভ্যালুটা কম আসতো, দ্যাট মিন্স ধরে নিলাম আমাদের FCR এর ভ্যালু আসছে 30, তাহলে FYW এর ভ্যালু কত আসতো? 30। সো 30 ডিভাইড বাই 36, সেই ভ্যালুটা কি 1 অপেক্ষা ছোট আসতো না? স্যার এই পার্টটা স্যার একটু স্যার। আচ্ছা, এই পার্টটা FYW এর ভ্যালুটা কোথা থেকে পাবো?
FYW এর ভ্যালুটা এখানে ই আসবে না, এই জায়গাটা তো একটু কারেকশন আছে, এই জায়গায় ই এর পরিবর্তে এটা আসবে FYST। FYST ভ্যালু আমরা কত এর আগে পুরা ক্যালকুলেশন করতেছি কি আমরা কত স্টিল দিয়ে 36 স্ট্রেংথের না। জি স্যার। সো এই YST এর ভ্যালুটা 36। এখন হচ্ছে FYW। FYW ভ্যালুটা আমরা পাবো হচ্ছে পেজ 73 তে গিয়ে FCR এর ভ্যালু থেকে। পেজ স্যার কোন 70 জায়গায় কারেকশন হবে আরেকবার একটু বলবেন? আচ্ছা এই জায়গায় ই আসবে না, এই জায়গায় ই না আসে এই জায়গায় বসবে FYST। সূত্রটা এখানে ভুল লিখেছে ওরা। কিন্তু মেইনলি যেখানে আচ্ছা সরি FYW আচ্ছা সরি এই জায়গায় ই বসবে। সরি আমার এখানে একটু মিস্টেক হয়েছে। এই সূত্রটা হচ্ছে এটার সাথে। এখানে কোনো ভুল নাই, এখানে ঠিকই আছে। তো এখানে হচ্ছে আমরা রো এসটি এর ভ্যালুটা ক্যালকুলেট করতেছি। রো এসটি এর এই ইকুয়েশনটা আমরা জানি। এখন FYW এর ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো? পেজ 73 তে গিয়ে FCR এর যে ভ্যালুটা পাইছি। FCR এর ভ্যালুটা আমরা কত পেয়েছিলাম? FCR এর ভ্যালুটা 36 36 উপরে আছে। হ্যাঁ 36 পেয়েছিলাম। কারণ কি? কারণ FCR এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে যেটা দেখেছিলাম, আমরা যদি পেজ 73 তে চলে যাই তাহলে দেখবো কি? দেখবো যে এই যে আমাদের ভ্যালুটা কি 36 অপেক্ষা বেশি আসছিল। এজন্য আমরা বলছি কি যেহেতু 36 অপেক্ষা বেশি কিন্তু আমাদের গাইডলাইনে বলে দেওয়া ছিল এটা অবশ্যই FY এর সমান বা তার ছোট হইতে হবে। সো এইজন্য আমরা 36 ধরেই করেছি, তাই না? সো এখানে যদি আমাদের এই 36 অপেক্ষা বেশি না এসে যদি কম আসতো, সে ফর সাপোজ আমার ভ্যালুটা এখানে আসছে 30, ধরে নিলাম 30 আসছে, তাহলে FCR এর ভ্যালু কত আসতো তখন? 30 স্যার। তখন এটাই আসতো আমাদের FCR এর ভ্যালু, তাই না? আর এই ভ্যালুটা FCR এর এই ভ্যালুটা যদি 30 আসে তাহলে আমাদের FYW এর ভ্যালুটা তখন কত আসবে? এই জায়গায় ভ্যালুটা তখন কত আসবে? FYW এই যে এই জায়গায় ভ্যালুটা তখন আসবে 30, তাই না? যদি 30 বসায় তাহলে 30 কে 36 দিয়ে ভাগ করলে ভ্যালুটা কত আসবে? 1 অপেক্ষা 1 ছোট। কিন্তু আমাকে বলেছে কি ম্যাক্সিমাম অফ এই এই ফ্র্যাকশনটা আর 1 এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা, দ্যাট মিন্স সেই ক্ষেত্রেও কিন্তু 1 ই আসবে। বুঝা গেছে বিষয়টা? জি স্যার। জি স্যার। আচ্ছা সো এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু 1 সেজন্য 1 নেওয়া হয়েছে। এরপরে এখন দেখেন আমাদের সবকিছুই অলরেডি নোন। FYW এর ভ্যালু জানি, আমরা জেনে গিয়েছি। তারপর এই রো এসটি বা পিএসটি যেটাই বলেন না কেন সেই ভ্যালুটাও আমরা জানি, এইচ এর ভ্যালুও জানি। এইচ হচ্ছে আমাদের ওয়েবের যে হাইটটা সেইটা। সো সবগুলা মান আমরা এখানে বসিয়ে দিয়েছি। ই এর ভ্যালুও জানি, মান বসিয়ে দিলে IST2 দ্যাট মিন্স আমাদের সেকেন্ড যে মোমেন্ট অফ ইনারশিয়া যেই ভ্যালুটা যেটা হচ্ছে আমাদের বাকলিং প্লাস পোস্ট বাকলিং এর জন্য সেই ভ্যালুটাও আমরা পেয়ে গিয়েছি। এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, এরপরে বলে দেওয়া আছে যে টু দ্য লেফট অফ দ্য স্টিফেনার স্পেসিং ইজ 36 ইঞ্চি, তাই না? আমাদের এই যে লেফটে স্পেসিং কত ছিল? 36 ইঞ্চি, সেই জিনিসটা এখানে বলা হয়েছে। এন্ড টু দ্য রাইট দ্য স্পেসিং ইজ 81 ইঞ্চি, তাই না? একটু আগে আমরা দেখে আসছি রাইটে আমাদের স্পেসিং কত ছিল এই রাইট সাইডে 81 ইঞ্চি করে। তো এখন বলা হয়েছে the longer panel will have the smaller strength for both tension field and no tension field cases। আচ্ছা আমরা জানি কি আমাদের যদি প্যানেলটা যদি অনেক বেশি মানে লঙ্গার হয়, অনেক বেশি বড় হয় তাহলে কি স্ট্রেংথ কি কম হবে না বেশি হবে? স্ট্রেংথ কি বেশি হবে না কম হবে? ক্লাসে কি কেউ নাই? সবাইকে শুনতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা আমাদের প্যানেলটা যদি অনেক লঙ্গার সেকশন হয় তাহলে কি আমাদের স্ট্রেংথটা কি মানে বেশি হবে নাকি কম হবে? কম হবে স্যার। কম হবে। সো সেইটাই এখানে বলা হয়েছে। সো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের কিন্তু IST1 আমরা যদি এই ইকুয়েশনটা দেখি আমাদের IST1 IST2 এই ভ্যালুগুলো ক্যালকুলেট করা হয়ে গেছে। এখন আমাদের দরকার VR VC1 VC2 এই তিনটা জিনিস জানলেই কিন্তু এই ইকুয়েশনে আমরা বসিয়ে ভ্যালুটা বের করতে পারবো। এখন আমাদের দরকার হচ্ছে VC1 VC2। প্রথমে আমরা VC1 আর VC2 এই দুইটা জিনিস ক্যালকুলেট করব। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটায় অনেকেই ভুল করবে, অনেকেই মানে গোলমাল পাকাবে। এই জায়গাটা আমরা একটু ভালোভাবে দেখি। এখন VC1 আর VC2 বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, লাস্ট ক্লাসে আমরা যে দুইটা গ্রাফ ইউজ করেছিলাম সেই দুইটা গ্রাফে আমরা চলে যাব। সো প্রথমে আমরা যাব হচ্ছে নো টেনশন ফিল্ড গ্রাফে। নো টেনশন ফিল্ড গ্রাফের জন্য আমরা যেই ভ্যালুটা পাবো সেটা হচ্ছে VC1। কারণ কি আমরা একটু আগে দেখে আসছিলাম যে
VC1 ভ্যালুটা ছিল নো টেনশন ফিল্ডের জন্য। আমরা যদি পেজ 64 এ চলে যাই, পেজ 64 এ এই যে বলে দেওয়া আছে কি VC1 ভ্যালুটা ছিল নো টেনশন ফিল্ডের জন্য। দ্যাট মিন্স আমি VC1 ভ্যালুটা যখন বের করব গ্রাফ থেকে, তখন আমাকে যেই গ্রাফটা ইউজ করতে হবে সেটা অবশ্যই নো টেনশন ফিল্ডের যেই গ্রাফটা আছে সেটা। আর VC2 ক্যালকুলেট সময় আমাদের যে ইনক্লুড যা টেনশন ফিল্ড অ্যাকশন সেই গ্রাফটা ইউজ করতে হবে। এই দুইটার জন্য দুইটা গ্রাফ। এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল রাখবো। এখন কথা হচ্ছে গ্রাফ থেকে কিভাবে ভ্যালুটা নিব। লাস্ট ক্লাসে আমরা গ্রাফটা ইউজ করেছি, কিন্তু এখন কাজটা হবে উল্টা। এখন দেখি আমাদের h/tw এর মান আমরা লাস্ট ক্লাসেও ক্যালকুলেট করে আসছি। a/h এর মান, এর মান কত ছিল নো টেনশন ফিল্ড অ্যাকশনের জন্য? আমরা জানি কি, আমরা ধরে নিয়েছিলাম আমাদের টেনশন ফিল্ড অ্যাকশন নাই এই জায়গাটাতে, দ্যাট মিন্স 81। সো আমাদের 81/h এর মান হচ্ছে 62। সো এই ভ্যালুটা আমরা পেয়েছি। এখন কাজ হচ্ছে লাস্ট ক্লাস আমরা যেটা করেছিলাম এই ভ্যালুটা আর এই ভ্যালুটা দেখে আমরা এই ভ্যালুটা বের করেছিলাম। সো আজকের কাজটা হচ্ছে টোটালি উল্টা। সেটা হচ্ছে আমাদের h/tw এর মানটা জানি, a/h এর মান জানি। এখন আমাদের হচ্ছে vn এর মানটা জানতে হবে, মানে সেটা হচ্ছে VC1 রো vn এর মান, সরি ফি vn এর মানটা জানতে হবে। সো এখন এই মানটা আমরা জানবো কিভাবে? আমরা হচ্ছে গ্রাফে গিয়ে আমাদের ইন্টারপোলেশন করতে হবে। আমরা গ্রাফটাতে তাহলে চলে যাই, এই দুইটা ভ্যালু একটু মনে রাখি। আমরা হচ্ছে 198.4 আর হচ্ছে 1.306 এই দুইটা ভ্যালু পেয়েছি। আমরা যদি গ্রাফে চলে যাই, সো গ্রাফের আমাদেরকে VC1 বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে নো টেনশন ফিল্ড। সো এই জন্যই এই গ্রাফ পেপারে এই গ্রাফটা আমরা রেফার করব। তো এখন হচ্ছে যে কিভাবে ইউজ করব। এখন যদি আমরা দেখি আমাদের h/tw এর মান কত ছিল? 198.4 198.4। দ্যাট মিন্স এখানে ধরে নিচ্ছি আমরা এখানে। সো আমরা এখান থেকে একটা স্ট্রেট লাইন ড্র করব। আমরা এখান থেকে যদি একটা স্ট্রেট লাইন ড্র করি, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের 198.4 এর, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের আচ্ছা, এরপর প্রথমে হচ্ছে আমরা এখান থেকে একটা স্ট্রেট লাইন ড্র করে নেই। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের 198.4 এর জন্য লাইনটা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের ভ্যালুটা কত ছিল? 1.306, তাই না? a/h এর যে ভ্যালুটা সেটা কত ছিল? 1.306 না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন 1.306 এই সাইডে হচ্ছে 1.25 আর এই সাইডে হচ্ছে 1.50। সো আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা মান আমরা দেখা যায় যে এই 1.3 ভ্যালুটা আসবে অলমোস্ট 1.25 এর কাছাকাছি। ধরে নিচ্ছি এই জায়গায় 1.306 এর ভ্যালুটা যদি এই জায়গায় হয়, তাহলে আমরা এখান থেকে সোজাসুজি উপরে চলে গেলে এখানে একটা ক্রস সেকশন করেছে এই দুইটা লাইন। সো এখন কাজ হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখন হচ্ছে এই যে আমাদের এই যে লাইনটা, এই লাইনটার প্যারালাল করে এই এমন ভাবে একটা লাইন টানবো যাতে এই যে এই দুইটা লাইন যেখানে ক্রস সেকশন করেছে সেইটা দিয়ে পাস করে। পাস করার পরে এখানে যেই পয়েন্টটা ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের, স্যার সেটাই এখানে তো দুইটা মানে দুই জায়গা থেকে এটা হচ্ছে দুই একটা জায়গায় ওয়ে। দুইটা। হ্যাঁ, শুনি নাই, কি বলতেছেন? আচ্ছা, তো এই যে দুইটা লাইন আঁকলাম, দুইটা লাইন কোথায় ছেদ করেছে? এখানে না? সো আমরা কি করব এখন? এই যে এই লাইনটা আছে, এই ছেদ পয়েন্টের কাছাকাছি কোন লাইনটা আছে? আমাদের এক্সিস্টিং ফিগারে এই লাইনটা, তাই না? এই লাইনটা। সো এই লাইনটার প্যারালাল করে আমরা একটা কার্ভ আঁকবো। প্যারালাল করে, যদিও আমারটা খুব একটা প্যারালাল হচ্ছে না, প্যারালাল করে একটা কার্ভ আঁকলে এখানে যে ভ্যালুটা পাবো দেখা যাবে যে 4.5 হবে কি একটু বেশি, সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের ফি এর ভ্যালুটা, ঠিক আছে। সেই ভ্যালুটাই হচ্ছে স্যার। আমাদের এই যে রো কি বলে ফি ভিএন বাই এডব্লিউ এর ভ্যালুটা। হ্যাঁ বলেন। স্যার কে কনসেন্ট্রেটেড লোডে পড়ছে যে স্যার দুইটা স্পেসিং যদি থাকে স্যার, সেক্ষেত্রে স্যার এটা স্যার দুইটা গ্রাফ আঁকতে হবে স্যার। দুইটা স্পেসিং বলতে আমি বুঝলাম না।
নো টেনশন ফিল্ডের জন্য, হ্যাঁ নো টেনশন ফিল্ডের জন্য আপনাদের যেহেতু দুই সাইডে দুই রকম, সেই জন্য দুই রকম করতে হবে। বাট এখানে মানে আপনাদের দুই রকম করতে হবে, কারণ হচ্ছে আমাদের কি কনসেন্ট্রেটেড লোড কি দুইটা ছিল না? জি স্যার। দ্যাট মিন্স আমাদের কি স্পেসিং ওই জায়গায় কি 4 রকমের স্পেসিং আসছে। সো চাইলে আপনারা যে কোনো একটার জন্য করলেও হবে, সমস্যা হবে না। মানে এত বড় করার কোনো দরকার নাই ল্যাব রিপোর্টটাকে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে আমরা সো এখানে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের ফি ভিএন বাই এডব্লিউ এর একটা ভ্যালু পেয়ে যাব। সো সেখান থেকে আমরা পরে ভিসি1 ক্যালকুলেট করব। এটা হচ্ছে একটা ওয়ে। বাট আমাদের ল্যাব ম্যানুয়ালে যেটা করছে আমরা এখন সেই জিনিসটা শিখব। ওরা কিভাবে করেছে? ওরা করেছে ইন্টারপোলেশন মেথডে। ইন্টারপোলেশনটা কিভাবে করেছে সেটা আমরা দেখি। আমরা ফার্স্টে এখান থেকে 198.4 এর জন্য একটা লাইন ড্র করব, ফিক্সড লাইন। এরপরে হচ্ছে আমরা এই লাইনটা যে ড্র করেছি, এখন আমাদের ভ্যালুটা কত ছিল? 1.306। 1.306 কোন দুইটার মাঝামাঝি? এই দুইটার মাঝামাঝিতে না? জি, স্যার। 1.306 কি এই দুইটার জি, স্যার। মাঝামাঝি না? জি স্যার। ঠিক আছে। সো এখন আমরা চাইলে আচ্ছা 1.306 হচ্ছে এই দুইটার মাঝামাঝি। তো এখন আমরা যদি দেখি যে 1.306 ধরে নিলাম এইখানে। সো এখান থেকে যদি লাইনটা ড্র করি দেখা যাবে যে লাইনটা আমার এখানে ছেদ করে, তাই না? সো এখন কথা হচ্ছে যে তার মানে আমার ভ্যালুটা অবশ্যই 4.5 থেকে কিছুটা বেশি আসবে, তাই না? 4.5 থেকে কিছুটা বেশি আসবে, দেখা যাচ্ছে একটু উপরে ছেদ করতেছে। সো এখন কথা হচ্ছে আমি কোন দুইটা লাইন নিয়ে কাজ করব? দ্যাট মিন্স আমাকে এমন ভাবে লাইনটা সিলেক্ট করতে হবে যাতে আমার এই লাইন, দ্যাট মিন্স আমাদের এই ভ্যালুটা অবশ্যই এই দুইটা ভ্যালুর দিয়ে মেইনলি কাজ করব, কারণ আমাদের যেই রিকোয়ার্ড যেই ভ্যালুটা ছিল সেটা হচ্ছে 1.306 এর ভ্যালুটা কি এই দুইটা ভ্যালুর মাঝামাঝি কোনো একটা ভ্যালু আসবে, তাই না? সো সেই জন্য আমরা কি করব, এই যে এই লাইনটা আমাদের যেই ফিক্সড লাইনটাকে যেই পয়েন্টে ছেদ করেছে, ফিক্সড লাইনটাকে যেই পয়েন্টে ছেদ করেছে, আর এই লাইনটা আমাদের ফিক্সড পয়েন্টকে, এই লাইনটা কি 6 এর জন্য ফিক্সড পয়েন্টটা কি এখানে ছেদ করেছে, তাই না? এই দুইটা জন্য আমরা এই দুইটাকে নিচের দিকে বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে দুইটা ভ্যালু নিব। একটু ভালোভাবে খেয়াল করি। ঠিক আছে? ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে যেহেতু 1 এ না একটু এই সাইডে ছেদ করবে, ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে 0.95 আর এখানে পয়েন্টটা ধরে নিলাম হচ্ছে 1.45। বুঝতে পারছি কিভাবে করছি? দুইটা পয়েন্ট পেয়েছি। এই জায়গাটা কি সবাই বুঝতে পারছি? আমরা প্রথমে একটা ফিক্সড লাইন আঁকবো। ফিক্সড লাইন আঁকার পরে আমাদের কি পয়েন্টটা ছিল কি 1.306, দ্যাট মিন্স এইখানে না 1.25 আর 1.5 এর মাঝামাঝি। তো এখন আমরা এই দুইটার মাঝামাঝি যদি আঁকি দেখা যায় যে এই জিনিসটা অনেকটা এই 4.5 আর 6 এর মাঝামাঝি কোনো একটা ভ্যালু আমরা পাবো। দ্যাট মিন্স আমাদের এই 4.5 এর জন্য যেই লাইন আর 6 এর জন্য যেই লাইন, এই দুইটা লাইন আমাদের যে এক্সিস্টিং ফিক্সড লাইন যেটা আমরা ড্র করেছি সেই দুটাকে যেই পয়েন্টে ছেদ করে সেই পয়েন্টগুলোর জন্য আমরা x এর ভ্যালু নিয়ে নিব। এই x এর ভ্যালু দুইটা নিছি। বুঝতে পারছি এতটুকু? কারো কোনো রেসপন্স না থাকলে মানে কিভাবে কি মানে এতটুকু কি সবাই বুঝছি? জি স্যার। এই জায়গাটা কিন্তু মানে অনেকেই ভুল করে। এই জায়গাটা গ্রাফ অনেকেই মানে করতে পারে না। এখন আমার দরকার কি? আমার দরকার হচ্ছে 1.306। এখন ইন্টারপোলেশনটা কিভাবে করতে পারি? সো আমরা দেখি যে এখানে 6 মাইনাস 4.5 আমরা যদি দেই 6 মাইনাস, আমরা ইন্টারপোলেশন কি সবাই পারি? 4.5 ডিভাইডেড বাই এখানে কত ডিফারেন্স? 1.45 মাইনাস 0.95 না? 1.45 মাইনাস 0.95 মাইনাস 0.95 ভ্যালুটা কত আসে একটু দেখি তো। স্যার ভ্যালুটা আসতেছে 3। তো এখন আমাদের যেটা ক্যালকুলেট করতে হবে, এখন আমরা দেখব হচ্ছে আমাদের এখানে ফাইনাল ভ্যালুটা কত ছিল 1.45 আর আমাদের কতর জন্য দরকার 1.306। দ্যাট মিন্স আমরা দেখব 1.45 থেকে 1.306 এর ডিফারেন্স কত। 1.45 থেকে 1.45 মাইনাস 1.306 এর ডিফারেন্স কত দেখেন তো। স্যার 0.094।
1.45 থেকে 1.306 এর কি 0.094 নাকি 0.144? না স্যার 0.144 আচ্ছা 0.144। আচ্ছা, সো এখন আমাদের দরকার কি 0.144 এর জন্য কতটুকু চেঞ্জ? আমাদের এই যে এতটুকু আমাদের হচ্ছে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 3 চেঞ্জ হইছে। এতটুকুর জন্য চেঞ্জ হইছে কত? এখানকার 3 চেঞ্জ হইছে, তাই না? তো এখন 0.144 এই দুটার মধ্যে ডিফারেন্স 0.144 এর জন্য কতটুকু চেঞ্জ হইছে সেটা আমাদের বের করতে হবে। দ্যাট মিন্স আমাদের যদি দেখি যে এখানে এটার জন্য ভ্যালু কত ছিল? 1.45 এর জন্য ভ্যালুটা কত ছিল তখন? 4.5, তাই না? এটাকে আমরা বেসলাইন হিসেবে যদি ধরি তাহলে আমাদের 4.5 প্লাস আমাদের এখানে কত ছিল? 3 টাইমস আমাদের ইফ 1.45 থেকে কতটুকু ডিফারেন্স আমাদের এক্সিস্টিং যেটার জন্য জানতে চাচ্ছি সেটা হচ্ছে 0.144 টাইমস 0.144। এখানে কেন প্লাস করছি? কেউ বুঝতে পারছি কেন প্লাস করলাম? প্লাস করার মেইন রিজন হচ্ছে দেখেন এখানে 1.45 থেকে কি আমরা এইদিকে যাচ্ছি, দ্যাট মিন্স কি আমরা কমের দিকে যাচ্ছি না? ভ্যালুটা কমের দিকে যাচ্ছি না? 1.45 থেকে এদিকে যাচ্ছি, দ্যাট মিন্স কি কমের দিকে। সেই কমের দিকেই আমাদের পয়েন্টটা 1.306। এইদিকে যত কমের দিকে যাচ্ছি আমাদের এই ভ্যালুটা কিন্তু তত বাড়তেছে। দেখেন এটা ছিল কত? 1.5 এর জন্য এই ভ্যালুটা, x এর 1.5 এর জন্য দেখা গেছে যে এই ভ্যালুটা, ঠিক আছে? তারপরে দেখা যায় যে এই ভ্যালুটা আসতেছে x এর কত ভ্যালুর জন্য? 0.95। সরি, এটা হচ্ছে x এর এই ভ্যালুটার জন্য পাচ্ছি কত? এই ভ্যালুটা x এর এই ভ্যালুটার জন্য পাচ্ছি কোন ভ্যালু? এটা। দ্যাট মিন্স আমাদের ভ্যালুটা এখানে যত বাম দিকে যাচ্ছি ভ্যালুটা তত কি অবশ্যই এখান থেকে তত বেশি আসবে। কারণ কি 4.5 থেকে উপরের দিকে যত উপরের দিকে যাচ্ছে তত ভ্যালুটা কি বেশি আসতেছে না? সো এই জন্য এখানে প্লাস দেওয়া হয়েছে। বুঝতে পারছি সবাই? সো এইখানে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে স্যার আমাদের কথা কেটে আসতেছিল। হ্যাঁ কেটে আসতেছে কথা। বুঝি না কোন জায়গায় সমস্যা? স্যার নেট কথা কেটে আসছে, লাস্টেরটুকু বুঝতে পারিনি। আচ্ছা, সো এখানে তো আমরা 0.144 পাইছি, এতটুকু কি সবাই বুঝছি? জি স্যার। আচ্ছা, এখানে 4.5 এর সাথে কেন যোগ করতেছি? যোগ করার মেইন রিজন হচ্ছে দেখেন আমাদের হচ্ছে এখানে 1.45 কিন্তু আমরা জানতে চাচ্ছি কত? 1.306 এর না? সো আমাদের 1.306 টা কি 1.45 থেকে আরো এই বাম সাইডে না? সো এখানে যত বাম সাইডে যাওয়া যায় এই ভ্যালুগুলো দেখা যাচ্ছে কি তত বাড়তে থাকে। সো সেই জন্য এখানে মেইনলি যোগ করা হয়েছে। বুঝতে পারছি এবার? সো এই জিনিসটা ক্যালকুলেট করে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের 1.306 এর জন্য এইটার জন্য সেই ভ্যালুটা পাইছি আমরা। বুঝতে পারছি সবাই? ফি ভিএন বাই এডব্লিউ এর একটা ভ্যালু পেয়ে গিয়েছি। সো এই প্রসিডিউরে আমরা গ্রাফটা ড্র করে আমরা মেইনলি ক্যালকুলেট করব যে ফি ভিএন বাই রো এর মানে ফি ভিএন বাই এডব্লিউ এর ভ্যালু কত আসে সেটা আমরা বের করব গ্রাফ থেকে। সো গ্রাফ থেকে ওরা পেয়েছে একটা ভ্যালুটা সেটা হচ্ছে 5। আমরা লাস্ট যে মেথডটা করেছি সেটা হচ্ছে ইন্টারপোলেশন আমার মনে হয় যেহেতু তোমরা সবাই থার্ড ইয়ারে তোমাদের মনে হয় এই জিনিসটা এর আগেও দেখানো হয়েছে, ঠিক আছে? তারপর আমি আরেকবার দেখিয়ে দিয়েছি। আর হচ্ছে এখন হচ্ছে আমাদের এডব্লিউ কি আমাদের ওয়েবের যে এরিয়া সেই এরিয়ার ক্যালকুলেট আমরা ইজিলি করতে পারি, কারণ কি আমরা ওয়েবের হাইটও জানি থিকনেসও জানি। এখন আমার দরকার ফি ভিএন, তাহলে আমাদের এই এডব্লিউটা যদি এই সাইডে নিয়ে যাই তাহলে 5 এর সাথে গুণ হয়ে যাবে। সো এটাই করেছে, 5 এর সাথে গুণ হয়ে গেছে, আমাদের ফি ভিএন এর ভ্যালুটা আমরা পেয়ে গিয়েছি। সো এখান থেকে এই ফি ভিএন এর যে ভ্যালুটা সেটাই হচ্ছে আমাদের VC1, যেটা আমরা নো টেনশন ফিল্ড অ্যাকশনের জন্য যে ভ্যালুটাকে আমরা বলতেছি VC1। সো এটাই হচ্ছে আমাদের VC1। এখন সেম প্রসিডিউরে আমরা VC2 এর ভ্যালুটাও বের করে ফেলবো, ঠিক আছে? VC2 এর জন্য আমরা একটু আগে যে গ্রাফটা ইউজ করেছি এই গ্রাফটা ইউজ করবো না, ঠিক এর পরের গ্রাফটা। দ্যাট মিন্স আমরা ইউজ করবো হচ্ছে টেবিল 316 এর বি যে গ্রাফ পেপারটা আছে সেটা থেকে বের করবো। এখানেও সেম জিনিস h/tw এর ভ্যালু জানি, a/h এর ভ্যালুটা জানি, ঠিক আছে? তো এটার জন্য আমরা বের করে ফেলবো যা আমাদের
ফি ভিএন বাই এ ডাব্লিউ এর মানটা কত আসে, ঠিক আছে। সেম প্রসিডিউর আমরা বের করব, বের করার পরে এখানে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হচ্ছে আমার আমার VC2। কারণ কি, কারণ এই ক্ষেত্রে হচ্ছে টেনশন ফিল্ড অ্যাকশনের জন্য। সবাই কি বুঝতে পারতেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর আমি যখন সূত্রগুলো দেখিয়েছিলাম তখন একটু আগে বলেছিলাম যে ভিআর এর ভ্যালুটা কি। ভিআর এর ভ্যালুটা হচ্ছে আমাদের লার্জার যেই শিয়ার ফোর্স ডায়াগ্রামে লার্জ যেই শিয়ারের ভ্যালুটা পেয়েছি সেটাই হচ্ছে আমাদের ভিআর, যেটাকে আমরা ভিইউ দিয়ে প্রকাশ করেছিলাম। তো আমাদের সেই শিয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে সাপোর্ট কন্ডিশনে যেই ভ্যালুটা শিয়ার ভ্যালুটা সব থেকে ম্যাক্সিমাম ছিল সেটাই হচ্ছে আমাদের ভিআর এর ভ্যালুটা। দ্যাট মিনস আমরা ভিআর, VC1, VC2 সবগুলো ভ্যালু জানি, ঠিক আছে। তো তাহলে বলা যায় কি, আমাদের এই আইএসটি এর ভ্যালুটা অবশ্যই বড় হইতে হবে। এই জিনিসটা থেকে একটু আগে আমরা দেখে আসি। এখন আমরা এই ভ্যালুটা জানি, এটাও জানি, এটাও জানি, IST1 জানি, IST2 জানি, সবগুলা ভ্যালুই জানি। সো সবগুলা মান যদি বসিয়ে দিই তাহলে বলা যায় কি 15.5 এই ভ্যালুটার তুলনায় বেশি আসবে আমাদের যেই সেকশনটা নিব সেই সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা দেখব যে আমরা যেই সেকশনটা নিছি, আমরা যে ইন্টারমিডিয়েট যে স্টিফেনারটা ইউজ করতেছি সেইটা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে চেক দিব যে এই ভ্যালুটার তুলনায় বেশি আসে কিনা। সো আমরা ধরে নিলাম একটা ট্রায়াল সেকশন, সেটা হচ্ছে 3/8 ইঞ্চি আর হচ্ছে 3/8 আর 4। এখন 4টা কি বলেন তো? ওটা স্যার বি স্যার। 4টা হচ্ছে বি। একটু আগে চাই এই যে আমরা ট্রায়াল দিলাম যে বিটা ধরে 4 সেটা। আর টি এর ভ্যালুটা এখানে কত ধরছে? টি এর ভ্যালুটা ধরছে কত? 4 স্যার। 3/8। 3/8 4 মানে কত? টি থিকনেস 3/8। 3/8 ভ্যালুটা কত আসে? একটু কেউ একজন দেখো তো। 0.375 0.375। কিন্তু আমাদের এখানে বলে দেওয়া ছিল কত? টি এর ভ্যালুটা 0.252 এর থেকে বেশি হইতে হবে বা তার সমান হইতে হবে। তার মানে কি আমাদের টি এর ভ্যালুটা ঠিক আছে না? সো ধরে নিলাম আমাদের টি এর ভ্যালুটা 0.375 আর হচ্ছে আমাদের বি এর ভ্যালুটা 4। সো এইটার জন্য আমরা দেখব মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা কত আসে। সো মোমেন্ট অফ ইনার্শিয়ার আমরা সূত্রটা জানি। এখন এই সূত্রটা বসিয়ে সবগুলা মান ক্যালকুলেট করে এখানে একটু কারেকশন আছে, সেইটা হচ্ছে যে এখানে একটা ব্র্যাকেট আসবে, কারণ 2 দিয়ে গুণ করার মেইন রিজন হচ্ছে কারণ কি আমাদের স্টিফেনার কি দুই সাইডে দুইটা স্টিফেনার দেওয়া হয়েছে, এই জন্য 2 দিয়ে গুণ করা হয়েছে, ঠিক আছে। তো এটার ভ্যালুটা দেখা গেছে যে ক্যালকুলেট করে মোমেন্ট অফ ইনার্শিয়া ভ্যালুটা 17.9 আসতেছে, যেটা একটু আগে আমরা যেই ভ্যালুটা বের করছি সেটার তুলনায় বেশি। তাহলে কি আমাদের সেকশনটা ওকে। যদি ওকে না আসে তাহলে আমরা কি করব? থিকনেসটা স্যার চেঞ্জ করে দেব স্যার। হ্যাঁ, 3/8 টাকে। আমাদের এখানে এই ভ্যালুটা দেখা যাচ্ছে যে থিকনেসের যে ভ্যালুটা সেটা একটু চেঞ্জ করে দিব, তাহলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন কেউ একজন আমাকে বলো যে এই ভ্যালুটা ওরা কিভাবে ক্যালকুলেট করছে, মোমেন্ট অফ ইনার্শিয়ার এই ভ্যালুটা কিভাবে পাইছে? স্যার 4 এর অর্ধেক 2 আর হচ্ছে 5/6 এখান থেকে স্যার। আচ্ছা, ধরে নিচ্ছি আমার ছবিটা যদিও খুব একটা ভালো না, তারপরেও একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, তো আমরা এই ভ্যালুটা কিভাবে পাইছি, এই ভ্যালুটা একটু দেখবো এখন। তো আমরা জানি কি এটার পুরোটা কত ছিল? 4 4, তাই না? তো আমাদের যে সূত্রটা, আমাদের যে মোমেন্ট অফ ইনার্শিয়া যে সূত্রটা bh³/12 প্লাস a dy², এতটুকু হচ্ছে এরিয়া, তাই না? এতটুকু তো সবাই বুঝছো তো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন dy এর ভ্যালুটা আমরা জানি কি এটা কি ওয়েভের থিকনেস, তাই না? ওয়েভের থিকনেস আমাদের কত ছিল ভ্যালুটা? 5/16। 5/16 5/16। এখন তাহলে আমাদের dy টা বের করতে হবে। dy এর ভ্যালুটা কি জানি আমাদের? এইটার সেন্টার থেকে এই যে এটার যে সেন্টার পর্যন্ত যে ডিসটেন্স সেটা, তাই না? এতটুকু হচ্ছে আমাদের dy।
সো এটার সেন্টারকে কি বলা যায়? যদি এতটুকু পর্যন্ত যদি কাউন্ট ডাউন করি তাহলে 4/2 বলা যায়। স্যার আর এতটুকুর যদি অর্ধেক আসে, এই এই যে ওয়েবের যদি অর্ধেক পোর্শনটা নিয়ে কাজ করি তাহলে কি বলা যায়? 5/32 5/16 টাইমস 1/2 সেটার হাফ, তাই না? তাহলে সেইটাই হচ্ছে 2 প্লাস 5/32, এই জন্যই 2 প্লাস 5/32 আসছে। ঠিক আছে, আর এখানে 2 দিয়ে গুণ করার কারণ কি? কারণ হচ্ছে আমরা শুধুমাত্র এই একটা সাইডের স্টেফেনারের আমরা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে এইটা দিয়ে এইটার জন্য যাতে বের করতে পারি, দুইটার জন্য, এই জন্যই মেইনলি 2 দিয়ে গুণ করা। আমরা ক্যালকুলেট করেছি একটা, কিন্তু আমাদের দরকার দুইটার, এই জন্যই আমরা মেইনলি 2 দিয়ে গুণ করে দিয়েছি পুরো ভ্যালুটাকে। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এই অংশটুকু একটু ইরেজ করে দিই। আচ্ছা, সো এই জায়গায় একটু ব্র্যাকেট হবে, সবাই একটু দিয়ে নিব, না হলে কিন্তু ব্র্যাকেটটা না দিলে অন্য জিনিস এখানে মিনিং করে। সো আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া এখানে একটা চেক দিয়ে ফেললাম। তো এখন কাজ হচ্ছে, এখন যেটা বলতেছে আমাদের যে স্টিফেনার যেটা বসালাম, সেই স্টিফেনারে হচ্ছে আমাদের, আমরা জানি কি ইন্টারমিডিয়েট স্টিফেনার গুলা, আমাদের স্টিফেনার কয় রকমের? ইন্টারমিডিয়েট আর বিয়ারিং স্টিফেনার। আমি বলেছিলাম না ফার্স্ট ক্লাসে আমরা দেখেছিলাম ইন্টারমিডিয়েট স্টিফেনার গুলো কিন্তু একদম ফ্লেঞ্জ পর্যন্ত থাকে না। দেখা যায় কি, আমরা যদি একটু ছবিতে দেখি, সরি, আমি বলেছিলাম কি এই যে ইন্টারমিডিয়েট যে স্টিফেনার গুলো আছে এগুলো কিন্তু একদম পুরো ফ্লেঞ্জের পর্যন্ত থাকে না, এগুলো দেখা যায় ফ্লেঞ্জের একটু উপরে শেষ হয়ে যায়। ঠিক আছে, আর বিয়ারিং স্টিফেনার গুলো একদম ফ্লেঞ্জ টু ফ্লেঞ্জ পর্যন্ত থাকে। সো এখন তাহলে আমাদের এই ইন্টারমিডিয়েট স্টিফেনার গুলো হাইট বের করতে হবে, তাই না? কতটুকু হাইট? কারণ কি আমরা ওয়াইড পেয়ে গেছি, থিকনেস পেয়ে গেছি, আমাদের হাইটটা জানা দরকার, তাই তো? এখন হাইটটা কিভাবে বের করতে পারি? আমরা এর আগেই গাইডলাইনে দেখে আসছি যে এই হাইটটা হইতে হবে অবশ্যই 4TW অর অথবা 6TW। 4TW হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম 6TW পর্যন্ত হইতে পারে। ঠিক আছে, তো আমাদের ওয়েবের যেই থিকনেস সেই ভ্যালুটাও আমরা জানি। সো ওয়েবের থিকনেসের ভ্যালুটা আমরা বসিয়ে দেখেছি। দ্যাট মিন্স আমাদের এই যে ডিসটেন্সটা, দ্যাট মিন্স আমাদের এই ডিসটেন্সটা হবে 4TW থেকে 6TW। ঠিক আছে, সো 4TW এর মানও পেয়েছি, 6TW এর মানও পেয়েছি। এখন কথা হচ্ছে এখানে বলা হয়েছে we will use this size for all intermediate stiffener। আচ্ছা, to determine the length of the stiffener, first compute the distance between the stiffener to web weld and the web to flange weld। আচ্ছা, যেটা করতে হবে এখানে ফার্স্টে হচ্ছে আমাদের ক্যালকুলেট করে নিয়েছি। এই যে এখানে কিন্তু আমরা জানি কি আমাদের ওয়েব প্লেটটা এই যে ফাইনাল যে ফ্লেঞ্জটা আছে সেই ফ্লেঞ্জটার সাথে কি একটা ওয়েল্ডিং দিয়ে যুক্ত থাকে না? সো এই ওয়েল্ডিং এর শেষ প্রান্ত থেকে এই উপর পর্যন্ত, মানে যেখানে এসে স্টিফেনারটা শেষ হবে ইন্টারমিডিয়েট, সেটা পর্যন্ত ডিসটেন্স মিনিমাম হবে 40TW অথবা ম্যাক্সিমাম আসবে 60TW। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের তার মানে জানতে হবে কি আমাদের এই ওয়েল্ডিংটুকু কতটুকু হাইট করতেছি, তাই না? সেটা জানলেই কিন্তু আমরা বের করতে পারবো আমাদের ইন্টারমিডিয়েট স্টিফেনার হাইট কত, তাই তো? আমরা যদি ওয়েল্ডিং এর হাইটটা না জানি তাহলে কিন্তু আমরা বলতে পারবো না, কারণ ওয়েল্ডিং এর হাইটটাও কিন্তু এখানে ভ্যারি করতেছে। তো তাহলে এখানে বলা হয়েছে ইফ উই অ্যাজিউম এ ফ্লেঞ্জ টু ওয়েব ওয়েল্ড সাইজ 5/6 ইঞ্চি and 1.25 ইঞ্চি বিটুইন ওয়েল্ডস। আচ্ছা, এই কথাটা দ্বারা আসলে কি বুঝাইছে? এই কথাটা দ্বারা আসলে বুঝাইছে যে ওরা ধরে নিছে যে আমাদের যে ওয়েবটা, এই ওয়েবের সাথে যে ফ্লেঞ্জটা যে যুক্ত করা হচ্ছে ওয়েল্ডিং দিয়ে, সেই ওয়েল্ডিং এর ধরে নিয়েছে এখানে হাইটটা হচ্ছে আমার 5/6 ইঞ্চি। ঠিক আছে, 5/6 কে ক্যালকুলেট করে কত আসে একটু দেখি তো আমরা কেউ। 5/16 কত আসে? 0.3125 এই ভ্যালুটা আসে না? আচ্ছা, আর তাহলে বলতেছে কি এই দ্যাট মিন্স আমাদের এখানে তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এই ইন্টারমিডিয়েট স্টিফেনারের লেংথটা বের করতে হবে। এখন তাহলে কি বলা যায়, আমরা টোটাল লেংথটা, আমাদের টোটাল ওয়েবের যে টোটাল লেংথ, আমরা যদি এখানে সেকশনটা হয় ধরে আমাদের ইন্টারমিডিয়েট স্টিফেনার কতটুকু পর্যন্ত দেই? এতটুকু পর্যন্ত না? তার মানে এতটুকু পোর্শন আমাদের ওয়েল্ডিং করা আছে ধরে নিচ্ছি। ঠিক আছে, সো আমরা জানি কি এই টোটাল লেংথটা কত ছিল? 62, ওয়েবের যে হাইটটা, তাই না? সো 62 মাইনাস এই যে আমাদের এই যে ওয়েল্ডিং এর জন্য কিছু পোর্শন চলে গেছে, তাই না?
ওয়েল্ডিং এর জন্য কতটুকু পোর্শন গেছে এখানে বলে দেওয়া আছে, ধরে নিয়েছে 5/16। ঠিক আছে, এই 5/16 এটা আমরা পরবর্তীতে যখন ওয়েল্ড গুলা কিরকম সাইজের চেক দিব সেটা আমরা পরের ক্লাসে দেখবো। সো এখন আজকের ক্লাসের জন্য আমরা ধরে নিচ্ছি এটা 5/16। সো তাহলে এতটুকু কত 5/16, তাই না? দ্যাট মিনস 62 মাইনাস 5/16 মাইনাস আমাদের যে মিনিমাম হাইট, এখান থেকে এতটুকুর যে মিনিমাম হাইট সেটা কত বলে দেওয়া আছে 1.25, তাই না? এই দুইটা ভ্যালু যদি বিয়োগ করি মাইনাস 1.25, দ্যাট মিনস 62 মাইনাস 5/16 মাইনাস 1.25 ক্যালকুলেট করে ওরা পেয়েছে 60.44 ইঞ্চি। সো আমরা ইউজ করব 60 ইঞ্চি। দ্যাট মিনস আমাদের যে ইন্টারমিডিয়েট স্টিফেনারের যে হাইট সেটা আসবে 5 ফিট। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? কারো কি কোথাও কোনো সমস্যা আছে? স্যার এটা স্যার লোয়ার রাউন্ডিং করে দিব স্যার, যা আসে স্যার। হ্যাঁ, আচ্ছা এখন বলো তো এটাতে আপার রাউন্ডিং করলে কি সমস্যা হতো? আমি 60.5 ধরছি, 60.44 কে 60.5 লাগলে কি সমস্যা হতো? তাহলে স্যার আপার রাউন্ডিং করলে স্যার স্পেসিংটা বেড়ে যেত না স্যার? আপার রাউন্ডিং করলে যে সমস্যাটা হইতো এখানে, আমাদের এইটা তো ফিক্সড আছেই, তাই তো, ওয়েল্ডিং এর জন্য। তখন আপার রাউন্ডিং করে দেখো তো এই ভ্যালুটা কত আসে, আমাদের এই ভ্যালুটা কত আসে। সে ফর সাপোজ আমি ধরেছি কত 60.5, দ্যাট মিনস এখন একটু বিয়োগ করো তো 60 মাইনাস 60.5 মাইনাস 1.25 কত আসে ভ্যালুটা? একটু রেসপন্স করো, রেসপন্স না করলে কিভাবে বুঝবো? 0.25 স্যার কত কত স্যার? 0.25, তাই তো? জি স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে আমি যদি আমার এখানে 5 ফিট না ধরে যদি আমি 5 ফিট 6 ইঞ্চি ধরি, তাহলে আমাদের এই ডিস্টেন্সটা আসতেছে কত তখন 0.25। কিন্তু আমাদের এখানে বলে দেওয়া আছে কত মিনিমাম হইতে হবে কত 1.25। 1.25। এটা কি মিনিমাম ফুলফিল করে না? এই জন্যই আমরা লোয়ার রাউন্ডিং করতেছি। বুঝতে পারছি? বুঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের, তাহলে বলা যাচ্ছে কি আমাদের যে ইন্টারমিডিয়েট স্টিফেনারটা ইউজ করতেছি সেটার হচ্ছে আমাদের এটা এই ভ্যালুটা ছিল কি টি এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের বি, আর এটা হচ্ছে আমাদের হাইট ইন্টারমিডিয়েট স্টিফেনার গুলো। সো সেটাই হচ্ছে আমরা ইউজ করতেছি, আমরা চেক দিয়ে কনফার্ম করেছি। এখন হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট স্টিফেনার শেষ, এখন আমরা বিয়ারিং স্টিফেনার আমরা কোথায় বসাই? বিয়ারিং স্টিফেনার গুলো কোথায় বসিয়েছিলাম মনে আছে কারো? স্যার সাপোর্টে স্যার। সাপোর্টে। আর Support কোথায়? আর হচ্ছে যে Fixed জায়গায় panel। কনসেন্ট্রেটেড লোড গুলো কাজ করেছিল, তাই না? আমাদের রিপোর্টের জন্য কনসেন্ট্রেটেড লোড কাজ করতেছিল কোথায়? দুইটা পজিশনে, তাই না? আর এখানে আমাদের এখানে হচ্ছে কনসেন্ট্রেটেড লোড শুধুমাত্র মিড স্প্যানে কাজ করতেছে। সো সেই জন্য আমাদের বিয়ারিং স্টিফেনার বসানো হয়েছে শুধুমাত্র সাপোর্ট আর মিড স্প্যানে, এটাই এখানে বলা হয়েছে। সিন্স দেয়ার ইজ এ স্টিফেনার এট ইচ কনসেন্ট্রেটেড লোড, there is no need to investigate the resistance of the wave of these loads. সো আমরা যেহেতু এখানে এই স্টিফেনার গুলা বসাচ্ছি, সো আমাদের এখানে ওয়েভের চেক করার দরকার নেই লোডের জন্য। ইফ দ্য স্টিফেনার were not provided, the wave would need to be protected by providing the stiffener bearing length LB। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে কি আমরা এখানে মেইনলি স্টিফেনার ইউজ করতেছি, তাই তো, বিয়ারিং স্টিফেনার। সো আমাদের মেইনলি এখানে চেক দিতে হবে বিয়ারিং স্টিফেনার। আর যদি আমরা স্টিফেনার গুলো না বসাইতাম তখন কিন্তু আমাদের ওয়েভ প্লেটটা চেক করে দেখতে হতো যে ওয়েভ প্লেটটা সেটা সাস্টেইন করতে পারতেছে কিনা। সো আমাদের এখন বিয়ারিং স্টিফেনারে একটা চেক দিতে হবে। সো আমরা প্রথমে ধরে নিচ্ছি বিয়ারিং স্টিফেনার গুলোর যে ওয়াইড সেটা হচ্ছে 8 ইঞ্চি। এখানে খেয়াল রাখতে হবে, ধরে নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই বিয়ারিং স্টিফেনার ওয়াইডটা অবশ্যই যাতে ফ্লেঞ্জের ওয়াইড থেকে কম আসে। ঠিক আছে? সো এখন আমরা যদি 8 ইঞ্চি ধরে নেই, তাহলে আমরা যদি একটু সেকশনটা ড্র করি, সাইড থেকে যদি দেখি আমাদের বিয়ারিং স্টিফেনার গুলো কি এরকম আসবে? বিয়ারিং স্টিফেনার গুলো কি এরকম না, একদম টপ থেকে বটম পর্যন্ত থাকে না, এরকম না? এগুলো কি বিয়ারিং স্টিফেনার না এই দুইটা জিনিস? সো আমরা ধরে নিচ্ছি এক একটার জন্য 8 ইঞ্চি। ঠিক আছে, এটাও কত তাহলে 8 ইঞ্চি।
ঠিক আছে? সো তাহলে আমরা এখন তাহলে কি বলা যায় যে আমাদের এই টোটাল এই ডিসটেন্সটা যদি জানতে চাই তাহলে কি বলা যায়? এই 8 যোগ 8 যোগ আমাদের যে ওয়েভ, এখানে যে ওয়েভটা আছে সেই ওয়েভের থিকনেস, তাই না? ওয়েভের থিকনেস কত ছিল আমাদের? 5/16। সো সেটাই করা হয়েছে। সো সেই ভ্যালুটা দেখা গেছে 16.31। সো 16.31 আর আমাদের এই যে ফ্লেঞ্জের যে ওয়াইডটা ছিল, ফ্লেঞ্জের ওয়াইড কত পেয়েছিলাম আমরা? কত ধরেছিলাম? 18 ইঞ্চি না? 18 ইঞ্চি স্যার। তো দেখা যাচ্ছে যে এই 18 ইঞ্চি তুলনায় কম। দ্যাট মিন্স এই ভ্যালুটা 18 ইঞ্চির তুলনায় কম। তাহলে আমাদের এই ধরাটা, এই যে আমরা বিটা 8 ধরলাম, ঠিক আছে। ঠিক আছে? যদি 18 ইঞ্চি অপেক্ষা বেশি হয়ে যেত তখন আমাদের বিটাকে মডিফাই করতে হতো। এর পরবর্তীতে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে আমাদের টি থিকনেস দরকার। আমরা এই ইকুয়েশনটা একটু আগেও দেখে আসছি। এই ইকুয়েশনের সবগুলো ভ্যালু অননোন। বি এর ভ্যালুটা আমরা মাত্রই দেখেছি। আমরা ধরেছি কত? 8। সেই 8 ধরে আমরা টি এর একটা ভ্যালু এখানে বের করতে পারবো। সো দেখা যাচ্ছে যে টি এর ভ্যালুটা অবশ্যই 0.503 এর সমান বা তার থেকে বেশি হইতে হবে। তাই তো? তো এখন তাহলে আমরা ধরে নিলাম টি এর ভ্যালুটা 0.75, এই যে 3/4। ঠিক আছে? আমরা ধরে নিলাম 0.75 হচ্ছে টি এর ভ্যালু। সো বলা হয়েছে যে ট্রাই 2 3/4 টাইমস 8 স্টেফেনার। কারণ কি আমাদের দুই সাইডে দুইটা স্টেফেনার দেওয়া হয়েছে, এই জন্যই দুইটা বলা হয়েছে। ঠিক আছে? টু ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। আর অ্যাজিউম এ 3/16 ইঞ্চি ওয়েভ টু ফ্লেঞ্জ ওয়েল্ড। এই যে আমাদের ওয়েভ, এই যে ফ্লেঞ্জ আর ওয়েভ, এখানে যে ওয়েল্ডিংটা করা হচ্ছে এটা বলা হয়েছে যে 3/16 ইঞ্চি। আর বলা হয়েছে যে এ হাফ ইঞ্চি ইজ কাট আউট ইন দ্য স্টিফেনার। সো এই জন্য এই যে স্টিফেনারের যে এই যে স্টিফেনার, এই দুই সাইডে দেখেন স্টিফেনারের এতটুকু পোর্শন কিন্তু কেটে ফেলা হয়েছে। কারণ কি এই জায়গায় যে ওয়েল্ডিং করা হয়েছে কিছুটা পোর্শন, সেই জন্য কিন্তু এই দুই সাইড দিয়ে স্টিফেনারের কিছুটা পোর্শন কাটা হয়েছে, তাই না? ইন ফিউচার স্টিফেনের পোর্শনটা একটু বেশি করে কাটা হয়েছে, হাফ ইঞ্চি করে। কারণ কি ইন ফিউচারে যদি এখানে কোনো রকমের ক্ষয় হয়ে যায় তখন যদি ওয়েল্ডিং করা লাগে, সেই জন্য মেইনলি কিছুটা স্পেসিং রাখা হয়েছে। বুঝতে পারছি? এই জন্য হাফ ইঞ্চি করে ধরে নেওয়া হয়েছে যে হাফ ইঞ্চি করে কাট আউট করা হয়েছে স্টিফেনার থেকে। এখন আমাদেরকে চেক দিতে হবে এই স্টিফেনারটা। তো আমরা যদি এখানে এই সেকশনটাকে যদি এই 1-1 সেকশনে যদি কাট আউট করি, এই 1-1 সেকশনে, তাহলে এরকম একটা ফিগার পাবো। তাহলে দেখা যাচ্ছে কি এই দুই সাইডে এই দুইটা কি আমাদের এই বিয়ারিং স্টিফেনার গুলা, বিয়ারিং স্টিফেনারের আমরা ওয়াইড কত ধরেছিলাম? টোটাল কতটুকু ছিল? এখান থেকে এতটুকু পর্যন্ত কত ছিল? 8 ইঞ্চি, তাই না? কিন্তু কথা হচ্ছে আমাদের তাহলে এই 1-1 সেকশন, দ্যাট মিন্স এখান থেকে যখন কাটতেছি 1-1 সেকশনে, তখন কি এতটুকু পোর্শন কি আমাদের স্টিফেনার আছে? কাটা হইছে না? এতটুকু পোর্শন নাই, হাফ ইঞ্চি করে। দ্যাট মিন্স এই হাফ ইঞ্চি কিন্তু কোনো স্টিফেনার নাই। তাহলে আমাদের বেয়ারিং স্টিফেনার এই 1-1 সেকশনের জন্য এখানে কতটুকু থাকতেছে? 8 মাইনাস হাফ, তার মানে কত? 7.5 ইঞ্চি, তাই না? বুঝতে পারছি? স্যার এই পোর্শনটা স্যার বুঝতে পারলাম। হ্যাঁ, কোনটা সমস্যা? যে স্যার 7.58 পোর্শনটা স্যার। আচ্ছা 7.5 পোর্শন। আচ্ছা আমাদের বলা হয়েছে কি এখানে স্টিফেনার গুলা, এই যে বিয়ারিং স্টিফেনার গুলা কি করা হয়েছে যখন ফ্লেঞ্জের সাথে যুক্ত করা হয় তখন কি এখানে ওয়েল্ডিং দেওয়া হয় না। সো এই জন্য মেইনলি এই দুইটা পোর্শনে কিছুটা কেটে নেওয়া হয়েছে বিয়ারিং স্টিফেনার। ইন ফিউচারে যদি ওয়েল্ডিং দেওয়া লাগে তাহলে আমাদের যাতে ওয়েল্ডিং দেওয়া যায় ইজিলি, সেজন্য মেইনলি কেটে কিছুটা পোর্শন কেটে রাখা আছে। ঠিক আছে? বিয়ারিং স্টিফেনার এই পোর্শনে কিন্তু বিয়ারিং স্টিফেনার নাই। সো তাহলে আমার দরকার কি, আমরা জানি কি এই পুরোটা কত? আচ্ছা এই আমরা যদি শুধুমাত্র এই সাইডের স্টিফেনারটা ফার্স্টে দেখি, এই সাইডটুকু, এটা কি আমাদের টপ, আমাদের 1-1 সেকশনটা কাটতেছি। সো 1-1 সেকশন কাটলে এই সাইডের ফ্লেঞ্জটা যদি দেখি তাহলে এই সাইডের ফ্লেঞ্জটা আসবে এটা। সো এই পুরাটা, এই যে এই স্টিফেনার এই পুরোটা কত ছিল আমাদের? 8। বি এর ভ্যালুটা আমরা যেটা ধরে নিয়েছিলাম 8, তাই না? 8 ছিল। সো এখন বলা হয়েছে এই হাফ ইঞ্চি হচ্ছে কাট আউট করা হয়েছে। আমাদের এখানে যে কাটা হয়েছে সেই অংশটা ছিল হচ্ছে হাফ ইঞ্চি। এই যে এতটুকু হচ্ছে হাফ ইঞ্চি কাটা হয়েছে, এই যে এতটুকু হচ্ছে হাফ ইঞ্চি। তাহলে আমাদের থাকতেছে কতটুকু বিয়ারিং স্টিফেনার? 8 মাইনাস 8.5, তার মানে 8 মাইনাস হাফ, দ্যাট মিন্স 7.5 ইঞ্চি হচ্ছে আমাদের বিয়ারিং স্টিফেনার থাকতেছে যখন আমরা 1-1 সেকশনের ক্রস সেকশন দেখতেছি। বুঝতে পারছি এই ক্রস সেকশনটা, ভিউটা? জি স্যার। আচ্ছা আর যখন আমরা এই সেকশন 2-2, দ্যাট মিন্স এই মিড সেকশনে আমরা কাট করতেছি তখন 2-2 তে দেখাচ্ছে কি এখানে কি কোনো কাট করা সেকশন হয়েছে? বিয়ারিং স্টিফেনারটা কি কোনো কাটা হয়েছে? কোনো কাটা হয় নাই।
তাই না? কারণ এখানে কি ফ্লেঞ্জের সাথে ওয়েবের সেকশন যুক্ত দেওয়ার জন্য কোনো ওয়েল্ডিং বা কোনো কিছু দরকার হচ্ছে না এই জায়গাটাতে। সো দ্যাট মিনস এখানে যেহেতু কোনো কাটা নাই, সো এইজন্য দেখা যাচ্ছে কি বেয়ারিং স্টিফেনারে যদি আমরা এই সেকশন 2 তে দেখি তাহলে দেখা যাচ্ছে কি পুরোটাই বেয়ারিং স্টিফেনার। দ্যাট মিনস এই পুরোটা 8 ইঞ্চি, একইভাবে এই পুরোটাও 8 ইঞ্চি। ঠিক আছে? সেকশন 2 তে কাটার পরে এই ভিউটা দেখা যাচ্ছে। তো এখন বলা হয়েছে যে the bearing strength is Rn. এই সেকশনটা আমরা কোথা থেকে পাবো? এই সেকশনটা চলে যাব আমরা পেজ 65 থেকে, আমরা মেইনলি এই সেকশনটা বের করা হয়েছে পেজ 65 থেকে, আপনারা একটু দেখে নেবেন, আমি আর গো থ্রু করতেছি না। সো Rn এর যে ভ্যালুটা বেয়ারিং স্ট্রেংথ, সেই ভ্যালুটা আমরা এই ইকুয়েশন দিয়ে বের করতে পারি। এই ইকুয়েশনে Fy এর ভ্যালুটা আমরা সবাই জানি, তাই না? এখন হচ্ছে এ এর ভ্যালুটা, এরিয়া এর ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করব? এখানে বিষয় হচ্ছে এরিয়া যখন ক্যালকুলেট করব তখন আমরা দেখেছি কি আমাদের এই সেকশনে যদি দেখি আমাদের টপ পোরশনে কি করা হয়েছে, কিছুটা কাট আউট করা হয়েছে, তার মানে আমার থাকতেছে কত 7.5। দ্যাট মিন্স 7.5 টাইমস আমাদের এই থিকনেস কত ছিল 0.75 আমরা ধরেছিলাম না, এই যে এখানে 0.75 আমাদের বেয়ারিং স্টিফেনার থিকনেস। সো এই 7.5 টাইমস 0.75 সেটা মাল্টিপ্লিকেশন 7.5 টাইমস 0.75, আর এখানে 2 দিয়ে গুণ করা হয়েছে কেন? কারণ হচ্ছে আমাদের এই দুই সাইডে দুইটা বিয়ারিং স্টিফেনার ছিল, এই জন্য মেইনলি 2 দিয়ে গুণ করা হয়েছে। ঠিক আছে? সো Rn এর একটা ভ্যালু পাওয়া গেছে। সো সেটাকে আমরা ফি দিয়ে এখানে একটু খেয়াল রাখতে হবে, এই ফি এর ভ্যালুটা আমাদের গাইডলাইন অনুযায়ী 0.75। আমরা যদি পেজ 65 এ চলে যাই তাহলে দেখতে পারবো যে এখানে ফি এর ভ্যালুটা কিন্তু 0.75। তো এটা মাল্টিপ্লাই করে দেখা গেছে যে বিয়ারিং স্ট্রেংথে যে ভ্যালুটা পাওয়া গেছে সেটা অবশ্যই আমাদের যেই সাপোর্ট কন্ডিশনে যে ম্যাক্সিমাম শিয়ারের ভ্যালুটা ছিল সেটার তুলনায় বেশি। দ্যাট মিন্স আমাদের যেই সেকশনটা আমরা চুজ করেছি বিয়ারিং স্টিফেনারে, আমরা যেই বিয়ারিং স্টিফেনারে যেই বি আর টি এর ভ্যালুটা চুজ করেছি সেটা আমাদের সেকশনের জন্য ওকে। ঠিক আছে? এতটুকু কি সবাই বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারি তাহলে এখন হচ্ছে খুবই ছোট্ট একটা পোরশন। এখন বলা হয়েছে যে চেক দ্য স্টিফেনার অ্যাজ এ কলাম। সো এই যে স্টিফেনারটা, বিয়ারিং স্টিফেনারটা আমরা কোথায় বসাচ্ছি? বিয়ারিং স্টিফেনার গুলো আমরা মেইনলি সাপোর্ট কন্ডিশন গুলোতে বসাচ্ছি না। সো এই জন্য ধরে নিচ্ছি যে এটাকে একটা কলামের মতো একটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে। সো এই জন্যই এটাকে আমরা একটা কলাম হিসেবে আমরা কাউন্ট ডাউন করতেছি, কলাম হিসেবে এটাকে একটা চেক দিব। সো বলা হয়েছে কি দ্য লেংথ অফ wave acting with the stiffener plate to form a compression member is 12 times the wave thickness of an end stiffener. আচ্ছা, that means আমাদের যে ওয়েভের যে থিকনেস, ঠিক আছে, length of the wave acting with the stiffener, that means আমাদের যে ওয়েভের যে লেন্থটা স্টিফেনারের সাথে কাজ করতেছে সেটা আমরা ভ্যালুটা কিভাবে পাবো? from a compression member is 12 times the wave thickness. আমাদের ওয়েভ থিকনেসের যে ভ্যালুটা আমরা জানি, ওয়েভ থিকনেস কত ছিল 5/16, সেইটার 12 গুণ করলে যে ভ্যালুটা পাবো সেই অংশটুকু হচ্ছে কম্প্রেশন মেম্বার হিসেবে কাজ করতেছে ওয়েভ লেংথে। ঠিক আছে? এইটাই বলা হয়েছে। তো সেই ভ্যালুটা লেংথটা কত? এই যে 12 টাইমস 5/16, সেটাই হচ্ছে আমাদের কম্প্রেশন মেম্বার হিসেবে আমাদের যে লেংথটা, ওয়েভের যে লেংথটা সেটা পাচ্ছি। তো তাহলে আমরা যদি এই সেকশনে দেখতে চাই তাহলে আমাদের এই 3.75 ভ্যালু কোনটা? এই যে পোরশনটা ওয়েভের, সেটাই হচ্ছে এই পোরশনটুকু হচ্ছে 3.75। এখানে ভ্যালুটা লেখা নাই, এই ভ্যালুটা আমরা একটু লিখে নেই 3.75 এটা। ঠিক আছে? এখান থেকে এতটুকু হচ্ছে 3.75। তো এখন বলা হয়েছে if we locate the stiffener centrally within the length, এখন আমরা যদি স্টিফেনারটাকে সেন্ট্রালি বসাই, the point of support will approximately এত inches from the end of the girder. আচ্ছা, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে if we locate the stiffener centrally, আমরা যেহেতু স্টিফেনারটাকে সেন্ট্রালি বসাচ্ছি within this length, the point of support will be approximately এত inches from the end of the girder. That means আমরা যদি এই ছবিটাতে দেখি 3.7 এ, that means আমরা যদি স্টিফেনারটাকে, বলা হয়েছে কি আমরা স্টিফেনারটাকে যদি সেন্ট্রালি বসাই তাহলে আমাদের সাপোর্টটা কোথায় আসবে? সাপোর্টটা এই যে 3.75 এর
মিড পয়েন্টে 3.75 এর মিড পয়েন্টে বলতে এই যে এখানে ছবিতে দেখাইছে 3 ইঞ্চি, দ্যাট মিন্স এই মিড পয়েন্টে কাজ করবে। ঠিক আছে, সেটা সেই ভ্যালুটা কতটুকু মিড পয়েন্টে, সেটা হচ্ছে 1.85 ইঞ্চি। সো যদিও ওরা এখানে 3 ইঞ্চি ধরেছে, ওরা পরবর্তী ক্যালকুলেশন গুলোতে মেইনলি 3.75 ধরেই কাজ করেছে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের এই পোর্শনটুকুর জন্য আমাদের একটা আই এর ভ্যালুটা বের করতে হবে, কারণ আমাদের এই অংশটুকু চেক দেওয়ার জন্য এই রেডিয়াস অফ জিরেশন লাগে, সেই জন্য আমাদের মেইনলি আই এর ভ্যালুটা জানা লাগবে আর এরিয়া জানা লাগবে। সো এখন এই পোর্শনটা কোনটা, এই যে এই পোর্শনটা আমি একটু ইরেজ করে দেখাই। মেইনলি হচ্ছে এখন আমরা যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করব, সেটা হচ্ছে কোন পোর্শনের, আমরা যে বেয়ারিং স্টিফেনার যেটা চুজ করলাম, ঠিক আছে, বেয়ারিং স্টিফেনার যে ভ্যালুটা চুজ করলাম সেটার সাথে আমরা হচ্ছে এই ভ্যালুটা নিব, এই ভ্যালুটা নিয়ে আমরা মেইনলি চেক দিব। বেয়ারিং স্টিফেনার আমাদের বি এর ভ্যালু কত ধরেছি, 8 না, সো এই জন্য 8। আর এখানে 2 দিয়ে কেন মাল্টিপ্লাই করা হয়েছে, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করার মেইন রিজন হচ্ছে আমাদের বেয়ারিং স্টিফেনার ছিল কয়টা, দুই সাইডে দুইটা, তাই না, এই যে দুই সাইডে দুইটা ছিল বেয়ারিং স্টিফেনার, এই জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। ঠিক আছে, এই পোর্শনটুকু হচ্ছে সেকশন 2 সেকশন 2 সেকশনের সেকশনাল ভিউ, দ্যাট মিন্স এই ফিগার থেকে নেওয়া হয়েছে। সো দ্যাট মিন্স আমাদের এতটুকুর এরিয়া ক্যালকুলেট করা হয়েছে, আবার হচ্ছে এতটুকুর এরিয়া ক্যালকুলেট করা হয়েছে। ঠিক আছে, এই যে এই পোর্শনটা এই জন্য 2 দিয়ে গুণ করা হয়েছে, কারণ হচ্ছে দুই সাইডে সেম জিনিসই আছে। এখন হচ্ছে এই পোর্শনটা কিভাবে জানি, দেখেন আমরা সবাই এই যে ওয়েবের থিকনেসটা জানি 5/8 ইঞ্চি, আর এটার লেন্থ কতটুকু ছিল 3.75, তাই না, আমরা একটু আগে ক্যালকুলেট করেছি এখানে 3.75, তাই না, ওয়েবের যে লেন্থটা। সো আমরা এরিয়াটা বের করে ফেলতে পারতেছি 5/16 টাইমস 3.75, দ্যাট মিন্স আমরা এরিয়াটা পেয়ে গিয়েছি। এখন হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া এখানে একটু কারেকশন আছে, এই জায়গায় একটা ব্র্যাকেট আসবে। এতটুকু হচ্ছে আমাদের সেই ওয়েবের জন্য, আর এতটুকু হচ্ছে আমাদের বিয়ারিং স্টিফেনারের জন্য। ঠিক আছে, যে জায়গায় বিয়ারিং স্টিফেনারটা বসাইছি। সো এখন কথা হচ্ছে যে এই ভ্যালুটা কিভাবে আসছে, কেউ কি বলতে পারবে, এই 4 + 5/32 কিভাবে আসছে? স্যার হচ্ছে 8 এর অর্ধেক, আর স্যার 5/16 এর অর্ধেক হ্যাঁ, স্যার। এই যে এখানে 8 এর অর্ধেক, আর এটা কত ছিল 5/16, দ্যাট মিন্স এতটুকু হচ্ছে 4 + 5/32, তাই না? পারবো না সবাই এতটুকু পর্যন্ত? পারবো? আচ্ছা, এতটুকু পর্যন্ত যদি পারি তাহলে আমরা কি আই এর ভ্যালু জেনে গিয়েছি আর এ এর ভ্যালু জেনে গেছি। সো আমরা খুব ইজিলি রেডিয়াস অফ জিরেশনের ভ্যালুটা বের করতে পারতেছি। আচ্ছা, এই পোরশনগুলো আমরা যেই গাইডলাইন ফলো করতেছি সেই গাইডলাইনগুলো হচ্ছে পেজ 65 এ আছে। আমি তোমাদের সবার সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি, তারপরও পেজ 65, এই যে পেজ 65 এ এখানে বলা হয়েছে রিকোয়ারমেন্টস ফর বিয়ারিং স্টিফেনার। একটু আগে আমরা ইউজ করেছি রিকোয়ারমেন্টস ফর ইন্টারমিডিয়েট স্টিফেনার, এখন হচ্ছে রিকোয়ারমেন্ট ফর বিয়ারিং স্টিফেনার। আমরা কিন্তু এই ইকুয়েশনটা একটু আগে ইউজ করেছি, তাই না? আর এখানে আমি বলেছিলাম কি, এখানে আমরা ফি এর ভ্যালুটা কত ধরেছিলাম 0.75, ঠিক আছে, এখানে সবকিছু এখান থেকে নেওয়া হয়েছে। এরপরে হচ্ছে আমরা এই চেকটা দিব আর এই চেকটা দিব ফাইনালি, ঠিক আছে। তো আমরা এই চেকটার জন্য এই যে আরটা হচ্ছে রেডিয়াস অফ জিরেশন, এই রেডিয়াস অফ জিরেশনের ভ্যালুটা আমাদের জানা দরকার। আর এখানে কেএল ইকুয়াল টু এই যে উপরের যে কেএল, সেই কেএল ইকুয়াল টু এখানে বলে দেওয়া আছে 0.75, কে এর ভ্যালু হচ্ছে 0.75 আর এলটাকে এইচ হিসেবে লিখেছে, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা এখন চেক দিব। তো আমরা যদি ক্যালকুলেশনে চলে যাই, সো আমরা আর এর ভ্যালুটা বের করেছি, আমরা এই একটু আগে যে আই এর ভ্যালুটা বের করেছি আর এ এর ভ্যালুটা বের করেছি, এখান থেকে আমরা আর এর ভ্যালুটা বের করে নিয়েছি। এখন আমরা একটু আগে দেখেছি আমাদেরকে কি কি বের করতে হবে, কে এল বাই আর। এখন কে এর ভ্যালুটা কত ছিল 0.75 আর এলটা কি এইচ। সো এইচ এর ভ্যালু কত ছিল, আমাদের ওয়েবের হাইট কত ছিল 62, সেই ভ্যালুটা বসিয়েছি। আর আর এর ভ্যালুটা এখান থেকে আমরা যা পেয়েছি সেটা বসিয়েছি, বসিয়ে যে ভ্যালুটা পেয়েছি সেটা দেখা যাচ্ছে যে 25 এর ছোট, ঠিক আছে। কারণ কি আমাদের রিকোয়ারমেন্টে ওখানে বলে দেওয়া ছিল সেই ভ্যালুটা অবশ্যই 25 এর সমান বা তার থেকে ছোট হইতে হবে, যদি না আসে তাহলে আমরা ধরে নিব 25 এর ছোট কোনো একটা ভ্যালু। এখন আমাদের পিএন বের করতে হবে, পিএন এর যে সূত্র সেটা ছিল FY টাইমস AG, ঠিক আছে। এখন FY টাইমস AG, এখন FY এর ভ্যালুটা আমরা সবাই জানি 36,
এখন এজি, এই এজি এর ভ্যালুটা কোনটা বসাইছে কেউ কি বলতে পারবো আমরা? এজি এর ভ্যালুটা হচ্ছে এই যে আমরা একটু আগে যে এরিয়াটা বের করেছি এই ভ্যালুটা। এই ভ্যালুটা হচ্ছে এখানে এজি, ঠিক আছে? তো এই ভ্যালুটা বসানোর পর আমরা পিএন এর একটা ভ্যালু পেয়ে গেলাম। তো এরপরে হচ্ছে আমরা ফি পিএন এর ভ্যালুটা দেখবো। আমরা জানি কি ফি এর মান কি সবসময় 0.9। তো ফি পিএন এর ভ্যালুটা দেখা যাচ্ছে এত। তো সেইটা আমাদের হচ্ছে ম্যাক্সিমাম যেই আমাদের ম্যাক্সিমাম যে শেয়ারের ভ্যালুটা সেটার তুলনায় বেশি। তার মানে আমরা যেই ডিজাইনটা করেছি বি এর যেই ভ্যালুটা ধরেছি, তারপরে আমরা বি এর ভ্যালু ধরেছি, আমরা যে থিকনেস ধরেছি সেটার জন্য ওকে। দ্যাট মিন্স বলা যায় কি আমাদের বিয়ারিং স্টিফেনারটা আমাদের বিয়ারিং স্টিফেনার যেটা ডিজাইন করেছি সেটা ওকে, ঠিক আছে? যদি কম আসে এখানে তাহলে আমরা কি করব? কোন কোন পোরশন গুলোকে চেঞ্জ করব? মেইনলি আমরা বি অথবা টি যে কোনো একটা আমরা চেঞ্জ করে নিব, ঠিক আছে? বা দুটোই চেঞ্জ করা লাগতে পারে। আচ্ছা, এরপরে বলা হয়েছে সিন্স দ্য লোড এট মিড স্প্যান ইজ স্মলার দ্যান দ্য রিঅ্যাকশন ইউজ দ্য সেম স্টিফেনার এট দ্য মিড স্প্যান। আচ্ছা, এই কথাটার মানে কি কেউ বলতে পারবা? এই কথাটার মানে কি কেউ বলতে পারবা? স্যার মানে যেহেতু আমার মিড স্প্যানের লোডটা আমার সাপোর্টের থেকে ছোট, তাই সেম স্টিফেনারটা আমরা মিড স্প্যানে ইউজ করতে পারবো স্যার। আচ্ছা, এখানে আমরা যে বিয়ারিং স্টিফেনারটা ডিজাইন করেছি আমরা কি কোনটার সাথে চেক দিয়েছি বলেন তো? আচ্ছা, আমরা একটু দেখি। আমরা হচ্ছে এট দ্য সাপোর্ট কন্ডিশনের সাথে চেক দিয়েছি। তো আমরা যদি এসএফডি বিএমডি ছবিতে চলে যাই, এসএফডি বিএমডি ফিগারে, দ্যাট মিন্স আমরা বিয়ারিং স্টিফেনার যে ডিজাইন করে চেক দিয়েছি সেটা কোন কন্ডিশনের জন্য? এই সাপোর্ট কন্ডিশনের জন্য না? জি স্যার। আর দেখা যাচ্ছে কি আমাদের সাপোর্ট কন্ডিশনে শিয়ারের ভ্যালুটা ম্যাক্সিমাম, আর এট দ্য মিড স্প্যানে যে বিয়ারিং স্প্যানারটা বসাবো, মানে মিড স্প্যান আমাদের যেখানে কনসেন্ট্রেটেড লোড আছে সেখানে আমাদের শিয়ারের ভ্যালুটা কি এই ভ্যালুটার তুলনায় কি কম না? তার মানে বলা যায় কি আমরা যেই বিয়ারিং স্টিফেনারটা ডিজাইন করেছি সেটা যদি এইটার জন্য যদি সাস্টেইন করতে পারে, এই ভ্যালুটার জন্য কি অবশ্যই পারবে না সাস্টেইন করতে? জি স্যার। তার মানে আমরা এইটার জন্য ডিজাইন করে যেই সেকশনটা ডিজাইন করেছি বিয়ারিং স্টিফেনার, সেই সেম বিয়ারিং স্টিফেনারটা আমরা এইখানেও বসাতে পারি। কারণ কি আমাদের বিয়ারিং স্টিফেনারটা যদি 223 এর জন্য যদি ওকে আসে তাহলে কি 93 এর জন্য অবশ্যই ওকে, তাই না? তো সেইটাই বলা হয়েছে। সো তারপরে ফাইনালি যেটা বলা হয়েছে, ফাইনালি বলে দেওয়া হয়েছে যে আমাদের বিয়ারিং স্টিফেনার লেন্থ কতটুকু আমরা ধরবো, কতটুকু হাইট ধরবো। সো ফাইনালি ওরা একটা কনক্লুশন দিয়েছে যে সো ফর দ্য বিয়ারিং স্টিফেনার ইউজ 2 প্লেটস অফ 3/8 3/4 আর হচ্ছে 8 আর হচ্ছে 5 ফিট 2 ইঞ্চি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা আজকে দেখলাম। সো নেক্সট ক্লাসে আমরা যে এখানে যে ওয়েল্ডিং এর যে পোর্শনটা ধরেছি না, এই যে ওয়েল্ডিং কত ধরেছিলাম 3/16 ইঞ্চি ওয়েবের সাথে ফ্লেঞ্জের ওয়েল্ড। সো আমরা এই যে 3/16 ধরেছি এগুলোর একটা চেক দিব হচ্ছে নেক্সট ক্লাসে, যে ওয়েল্ডিং এই এতটুকুর ওয়েল্ডিং দিয়ে কি আসলেই মানে ফ্লেঞ্জ আর ওয়েবটাকে কি ধরে রাখা সম্ভব আমাদের এই লোডগুলোর জন্য, সেই চেকগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে হচ্ছে এতটুকু পর্যন্তই আমরা দেখলাম যে বিয়ারিং স্টিফেনার আর ইন্টারমিডিয়েট স্টিফেনারের আমরা ডাইমেনশন গুলো মেনলি বের করলাম। সবাই কি বুঝতে পারছি নাকি কারো কোথাও কোনো সমস্যা আছে? স্যার বিয়ারিং স্টিফেনার এল শেপ ইউজ করছি স্যার। হ্যাঁ, এটা স্যার তিনটা টাইটেল স্যার 3/4 into 8 into স্যার 5 feet আচ্ছা 2 inches স্যার। আচ্ছা, এটা কি 3/4 টা কি ভ্যালুটা কি? থিকনেস স্যার। থিকনেস 8 টা কি? এটাতে স্যার হচ্ছে বি স্যার। বি। আর এটা কি? উইথটা স্যার। এটা হচ্ছে হাইট। ও জি স্যার। এখানে হাইটটা কেন 5 ফিট 2 ইঞ্চি আসছে কেউ কি বলতে পারবা? এই হাইটটা কই থেকে পাইছে কি একজন বলি তো? আমরা কি হাইট ক্যালকুলেট করছি এখানে বিয়ারিং স্টিফেনারের জন্য? কোথাও ক্যালকুলেট করেছি?
এটা হচ্ছে বি আর টি এর ভ্যালু, এগুলো নিয়ে চেক করা হয়েছে, কোথাও হাইট বের করি নাই। কিন্তু তাহলে আমরা এখানে 5 ফিট 2 ইঞ্চি কোথা থেকে পাইছি? কি কেউ বলতে পারবা না? ক্লাসে কি কেউ আছে নাকি কেউই নাই ক্লাসে? কেউ কি বলতে পারবে এই 5 ফিট 2 ইঞ্চিটা আমরা কোথা থেকে পাইছি? স্যার বলতে পারছি না স্যার। আচ্ছা, আইডি 100, আইডি 100 আছে? আইডি 100, আইডি 101, আইডি 101। আচ্ছা, যাদের আমি কল করতেছি কিন্তু পাইতেছি না তাদের কিন্তু অ্যাবসেন্টই থাকবে, ঠিক আছে? আইডি 87, আইডি 87 ক্লাসে জাস্ট জয়েন করে দিয়া তোমরা যদি এভাবে চলে যাও আসসালামু আলাইকুম স্যার। তাহলে তো ক্লাস করানোর কোনো মানে হয় না। কি আইডি কত? 87 স্যার। হ্যাঁ, আইডি 87। আচ্ছা, তুমি এখন এখানে বলো যে এখানে এই 5 ফিট 2 ইঞ্চি কিভাবে আসছে? 5 ফিট 2 ইঞ্চি ভ্যালুটা কিভাবে আসছে? বিয়ারিং স্টিফেনারের যে লেন্থটা মানে যে হাইটটা 5 ফিট 2 ইঞ্চি সেই ভ্যালুটা কিভাবে পাইছে একটু বলি তো। স্যার পারবো না স্যার। কি বলতে পারবা না কি পারবা না? স্যার 62 আসছে 5/12 62 ইঞ্চি। হ্যাঁ, 62 এর জন্য। কেন 62 ধরছে এখানে? স্যার আমরা তো এটা নিয়ে কাজ করতাম, মানে ফার্স্ট হাইটটা স্যার ঠিক আছে। কাজ করেছি। আচ্ছা, আমরা বিয়ারিং স্টিফেনারের জন্য হাইটটা ক্যালকুলেট করি নাই, কারণ আমরা জানি কি, আমরা বিয়ারিং স্টিফেনারে যদি দেখি আগে প্রথমেই ধরে নিয়ে আমাদের ওয়েবের যে হাইট সেটাই বিয়ারিং স্টিফেনারের হাইট। কারণ জি, কি, স্যার। বিয়ারিং স্টিফেনার কি পুরো ফ্লেঞ্জ, টপ ফ্লেঞ্জ থেকে বটম ফ্লেঞ্জ পর্যন্ত পুরোটা পোরশন জুড়ে থাকে, তাই না? এই জন্য আমরা বিয়ারিং স্টিফেনারের হাইটটা আলাদা করে ক্যালকুলেট করি নাই, তাই তো? কিন্তু আমরা যখন ইন্টারমিডিয়েট স্টিফেনার ডিজাইন করেছি তখন কিন্তু হাইটটা আলাদা করে ক্যালকুলেট করতে হয়েছে। কারণ কি, ইন্টারমিডিয়েট স্টিফেনারটা টপ ফ্লেঞ্জ থেকে ওয়েল্ডের জন্য স্যার পুরো বটম ফ্লেঞ্জ পর্যন্ত থাকে না, কিছুটা পোরশন একটু উপরে থাকে, ঠিক আছে? বাট এখানে যখন বিয়ারিং স্টিফেনার বসানো হয় সেইখানে দেখা যায় যে ওয়েল্ডিং এর জন্য স্পেস আলাদাভাবে খালি রাখাই হয় দুই সাইড দিয়ে, কিন্তু এটার হাইট একদম টপ ফ্লেঞ্জ থেকে বটম ফ্লেঞ্জ পর্যন্ত। দ্যাট মিন্স আমাদের ওয়েবের যে হাইট বিয়ারিং স্টিফেনারের হাইট ততটুকুই। আর আমাদের ওয়েবের হাইট কত ছিল? 62 ইঞ্চি। তো আমাদের 62 বিয়ারিং স্টিফেনারের হাইট হচ্ছে 62 ইঞ্চি, সেটাকে লিখছে 5 ফিট 2 ইঞ্চি। বুঝতে পারছি? আচ্ছা, এই 62 থেকে আসছে এটা কে বলছে? আইডি কত? স্যার 96। 96। আচ্ছা, ঠিক আছে। তো যারা এরকম রেসপন্স করে ক্লাসে তাদের আইডি গুলো কিন্তু আমি নোট ডাউন করে রাখতেছি, ঠিক আছে? তো এর পরবর্তী যে ক্লাসগুলো আছে ওগুলোতে একটু রেসপন্স করার চেষ্টা করি, না হলে কিন্তু সমস্যা। তো তারা দেখা যাবে যে সেমিস্টার শেষে কিছুটা মার্কস এক্সট্রা পাবে, কারণ তারা ক্লাসে অ্যাটেন্টিভ ছিল, ঠিক আছে? সো আজকের ক্লাসে আর কারো কি কোথাও কোনো সমস্যা আছে? কারো যদি কোথাও কোনো সমস্যা না থাকে তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিব, আর আমরা হচ্ছে যে রিপোর্টটা তাহলে পরের ক্লাসে সাবমিট করে দেবো এতটুকু পর্যন্ত, ঠিক আছে? এখানে একটা বিষয় আমি বলে রাখি, আমি তোমাদের সবার আগের রিপোর্টগুলো একটু গো থ্রু করেছিলাম, তো ওইখানে দেখেছি অনেকে অনেক এরকম কথাবার্তাগুলো লিখেছে। আসলে এত কথা লেখার দরকার নাই, এই কথাগুলো এত কিছু কথা লেখার দরকার নাই, ঠিক আছে? এই কথাগুলো এত কিছু লেখার দরকার নেই তোমাদের। মেইনলি ক্যালকুলেশন গুলো করবা, আর ফিগার যেগুলো আছে সেই ফিগার গুলো একটু সেকশনাল ভিউ গুলো দেখাবা, তাহলেই হয়ে যাবে। পারবো সবাই? জি স্যার।